আমি কিন্তু আজ কোনো কথা শুনবো না আরিয়ান। তোমাকে আজ আমার কথা শুনতেই হবে। ছোঁয়া, প্লিজ। আমার মাথাটা ভীষণ ব্যথা করছে। সারা দিন প্রচুর কাজের চাপ ছিল। আমাকে একটু ঘুমাতে দাও। তোমার তো প্রতিদিন রাতেই কাজের চাপ থাকে, মাথা ব্যথা থাকে। আমি কি কিছুই বুঝি না? তুমি ইচ্ছে করে আমাকে এড়িয়ে চলো। তুমি একদম বাচ্চাদের মতো জিদ করছো এখন। আমাদের বয়সের পার্থক্যটা তোমার বোঝা উচিত। আমি তোমার মতো চঞ্চল হতে পারবো না। বয়সের পার্থক্য চুলোয় যাক, তুমি আমার স্বামী আর আমি তোমার বউ। আমাকে আদর করতে তোমার তো কিসের বাধা? ছোঁয়া কথাগুলো বলে আরিয়ানের গায়ের উপরে কম্বলটা একটানে সরিয়ে দিল। আরিয়ান বিছানা উঠে বসে একটা বিরক্তিকর দীর্ঘশ্বাস ফেলল। ঘরের ভেতরের নীল রঙের ড্রিম লাইটের আলোতে ছোঁয়ার ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। পরনে তার একটা পাতলা লাল রঙের নাইটি। এলোমেলো চুলগুলো কাঁধের ওপর ছড়িয়ে আছে। আরিয়ান খুব ভালো করে জানে এই 21 বছরের পিচ্চি মেয়েটা জেদের কাছে সে বরাবরই অসহায়। পারিবারিকভাবে বিয়ে হলেও ছোঁয়া প্রথম দিন থেকে আরিয়ানের প্রেমে পাগল। কিন্তু 27 বছর বয়সী গম্ভীর রাশভারী আরিয়ান সবসময় চেষ্টা করে ছোঁয়াকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখতে। তবে আজ রাতে ছোঁয়ার চোখের দৃষ্টি অন্যরকম। সে যেন কোনো মতেই হার মানতে রাজি নয়। ছোঁয়া আরিয়ানের একদম কাছে এগিয়ে এলো। তার শরীরের মিষ্টি একটা সুবাস আরিয়ানের নাকে এসে ধাক্কা দিল। ছোঁয়া নিজের 2 হাত দিয়ে আরিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার কোলের ওপর বসে পড়ল। ছোঁয়া, তুমি কিন্তু এবার সত্যি সত্যি লিমিট ক্রস করছো। নিচে নেমে বসো। নামবো না। তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দাও, আমিও নামবো না। তুমি আমাকে চুমু না দিলে আমি সারা রাত এভাবেই বসে থাকবো। ছোঁয়ার জেদি গলার স্বর শুনে আরিয়ান আর কোনো প্রতিবাদ করতে পারল না। ছোঁয়ার নরম আঙুলগুলো আরিয়ানের ঘাড়ের পেছনের চুলগুলোতে বিলি কাটতে শুরু করেছে। ছোঁয়ার উষ্ণ নিঃশ্বাস আরিয়ানের গলার কাছে আছড়ে পড়ছে। আরিয়ানের ভেতরের সব গম্ভীরতা আর কঠিনতা যেন মুহূর্তের মধ্যে গলে জল হয়ে যেতে লাগলো। সে নিজের অজান্তেই তার 2 হাত দিয়ে ছোঁয়ার সরু কোমরটা জড়িয়ে ধরল। ছোঁয়ার ঠোঁটে একটা বিজয়ী হাসি ফুটে উঠল। সে আর সময় নষ্ট না করে নিজের নরম ঠোঁট জোড়া আরিয়ানের ঠোঁটের উপর গভীরভাবে চেপে ধরল। আরিয়ান প্রথম কয়েক সেকেন্ড একটু স্থির থাকলেও পরক্ষণে সে নিজেকে সম্পূর্ণভাবে ছোঁয়ার কাছে সমর্পণ করলো। সে ছোঁয়াকে আরও শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে চুমুর গভীরতা বাড়িয়ে দিল। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু দুজনের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো। ছোঁয়া আরিয়ানের বুকের শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। আরিয়ানের হাত ছোঁয়ার পিঠের উপর দিয়ে আলতো করে ঘুরে বেড়াচ্ছে। বেশ কয়েক মিনিট পর যখন দুজনের দম ফুরিয়ে আসার উপক্রম হলো, তখন আরিয়ান ছোঁয়ার ঠোঁট ছেড়ে তার কপালে, গালে এবং গলায় অসংখ্য চুমু এঁকে দিতে লাগলো। ছোঁয়া চোখ বন্ধ করে আরিয়ানের এই বুনো আদরগুলো উপভোগ করছে। তার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে আজ সে নিজেই। তোমার এই পাগলামিগুলো একদিন আমাকে সত্যি সত্যি পাগল করে দেবে ছোঁয়া। তুমি আমার জন্য পাগল হয়ে যাও, সারা জীবন এইভাবেই আমাকে ভালোবেসে পাগল থাকো। আরিয়ান কোনো উত্তর না দিয়ে ছোঁয়াকে নিজের বুকের উপর শুয়ে নিয়ে কম্বলটা টেনে দিল। ছোঁয়া আরিয়ানের লোমশ মুখে মুখ গুজে শান্ত হয়ে চোখ বন্ধ করলো। আরিয়ানের হাতের আলোতে স্পর্শ কখন যে ছোঁয়ার ঘুম ভেঙে ঘুম চলে এলো সে নিজেও বুঝতে পারল না। পরের দিন সকাল। ঢাকা শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। আরিয়ানের বিশাল ডুপ্লেক্স বাড়িটিতেও সকালের রোদ উকি দিচ্ছে। বাড়ির ড্রয়িং রুমে বেশ একটা কোলাহলময় পরিবেশ। আরিয়ানের বাবা রহমান সাহেব সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। তিনি অত্যন্ত শান্ত এবং গম্ভীর প্রকৃতির মানুষ, তবে পরিবারের সবার প্রতি তার অগাধ ভালোবাসা। রহিমা খালা, আমার চায়ে আজ চিনি এত কম কেন? মা জননী আমাকে কড়া করে বলে দিয়েছে আপনার চায়ে যেন আধা চামচের বেশি চিনি না দেই। আপনার তো ডায়াবেটিস। একদম ঠিক করেছি, উনি তো সুযোগ পেলেই মিষ্টি খাবেন। সালমা বেগম অর্থাৎ আরিয়ানের মা রান্নাঘর থেকে বের হতে হতে কথাগুলো বললেন। সালমা বেগম অত্যন্ত কড়া শাসনে পুরো বাড়িটা সামলে রাখেন, তবে তিনি ভেতরে ভেতরে খুব নরম মনের মানুষ। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল আরিয়ানের বড় বোন নীরাকে। নীরার সাথে তার স্বামী তৌসিফও নিচে নেমে এলো। গুড মর্নিং দাদি।
গুড মর্নিং মা, বাবা। গুড মর্নিং মামুনি। তৌসিফ, তোমার প্রজেক্টের কাজ কত দূর এগোলো? জি বাবা, ফাইল শেষের দিকে। আরিয়ান কাল অফিসে গিয়ে কিছু পেপারে সাইন করে দিলে আমরা কাজ শুরু করতে পারবো। তৌসিফ এই পরিবারেরই একজন হয়ে গেছে। নীরার সাথে তার ভালোবাসায় বিয়ে এবং রহমান সাহেব তৌসিফকে নিজের ছেলের মতোই দেখেন। সবার কথা বলার মাঝে সায়ান লাফাতে লাফাতে ড্রয়িং রুমে প্রবেশ করলো। সায়ান আরিয়ানের ছোট ভাই। সে অত্যন্ত চঞ্চল এবং সারাক্ষণ সবার সাথে মজা করতে ভালোবাসে। গুড মর্নিং এভরিওয়ান। কী ব্যাপার, বাড়ির নতুন নবাব আর নবাবজাদি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? তুই একটু চুপ করবি সায়ান? সকাল সকাল শুরু করেছিস। আরিয়ান তো সেই কখন উঠে রেডি হচ্ছে, কিন্তু বৌমা এখনো নামেনি। মা, তুমি বুঝতে পারছো না, ভাইয়া তো আগে কাক ভরে উঠে অফিসে দৌড়াতো, এখন বউয়ের প্রেমে এমন হাবুডুবু খাচ্ছে যে ঘর থেকে বের হতে মন চায় না। ওরে আমার হতভাগা নাতি, তুই নিজেই তো প্রেমিকাকে নিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, আর তোর ভাই বউকে নিয়ে একটু ঘরে থাকলেই তোর চোখটাটায়। দাদির কথা শুনে পুরো ঘর হাসিতে ফেটে পড়ল। দাদি এই বাড়ির সবচেয়ে বয়স্ক এবং সবচেয়ে মজার মানুষ। তিনি সায়ানকে কথায় কথায় পচাতে খুব পছন্দ করেন। সায়ান মুখটা একটু গোমড়া করে সোফায় বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে সিঁড়িতে নিচে নেমে এলো আরিয়ান। পরনে গাঢ় নীল রঙের থ্রি পিস স্যুট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। তাকে দেখতে অসম্ভব সুদর্শন লাগছে। তার ঠিক পেছনে গুটি গুটি পায়ে নেমে আসছে ছোঁয়া। ছোঁয়ার পরনে একটা হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি, চোখে কাজল আর কপালে ছোট্ট একটা টিপ। কাল রাতের ভালোবাসার আবেশ যেন এখনো তার চোখে মুখে লেগে আছে। গুড মর্নিং দাদি। গুড মর্নিং মা, বাবা। আয় দাদু ভাই, আমার কাছে এসে বস। মাশাল্লাহ, আমার নাত বউকে তো আজ একদম পরীর মতন লাগছে। ছোঁয়া লজ্জায় একটু লাল হয়ে দাদির পাশে গিয়ে বসলো। আরিয়ান ডাইনিং টেবিলে নিজের চেয়ারে বসতে বসতে আর চোখে একবার ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া চোখ টিপে আরিয়ানকে একটা ইশারা করলো, যা দেখে আরিয়ান দ্রুত চোখ নামিয়ে নিল। রহিমা খালা, আমার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি দিন, আজ আমার একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে। এত তাড়া কিসের আরিয়ান? একটু শান্তিতে বসে খা। মিটিংটা কি জাহিদের সাথে? হ্যাঁ দুলাভাই, জাহিদ অনেক দিন ধরেই আমাদের ওই প্রজেক্টটা নেওয়ার চেষ্টা করছে। আজ ফাইনাল ডিল সাইন হওয়ার কথা। জাহিদের নামটা শুনতেই টেবিলের পরিবেশটা একটু গম্ভীর হয়ে গেল। জাহিদ আরিয়ানের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী। শুধু ব্যবসায়ী নয়, ব্যক্তিগতভাবেও জাহিদ সবসময় আরিয়ানের ক্ষতি করার সুযোগ খোঁজে। ছোঁয়া বুঝতে পারল যে আরিয়ানের মনটা একটু চিন্তিত। সে দ্রুত নিজের খাওয়া শেষ করে আরিয়ানের কাছে এগিয়ে গেল। আমি তোমার টাইটা ঠিক করে দিচ্ছি। ছোঁয়া খুব মনোযোগ দিয়ে আরিয়ানের টাইটা ঠিক করতে লাগলো। আরিয়ান একদৃষ্টে ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে আছে। ছোঁয়া টাই ঠিক করার ফাঁকে হঠাৎ করে আরিয়ানের কলারটা টেনে তাকে নিজের দিকে ঝুঁকিয়ে নিল এবং সবার অলক্ষ্যে তার গালে একটা আলতো চুমু এঁকে দিল। সাবধানে যাবে, আর দুপুরের খাবারটা ঠিক সময় মতো খেয়ে নেবে। তুমিও বাড়িতে সবার সাথে ঠিক মতো থাকবে, আর সায়নের সাথে বেশি ঝগড়া করবে না। আরিয়ান গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা হলো। ছোঁয়া ড্রয়িং রুমে এসে নিজের মোবাইলটা হাতে নিল। সে তার বড় ভাই রাফসানকে কল করলো। ছোঁয়া তার পরিবারের সবার ছোট এবং আদরের মেয়ে। তার বাবা শফিক সাহেব এবং মা ফাতেমা বেগম তাকে চোখে চোখে রাখেন। হ্যালো পিচ্ছি, কি খবর তোর? এত সকালে ভাইয়ের কথা মনে পড়লো? ভাইয়া, তুই আমাকে পিচ্ছি বলবি না, বলে দিচ্ছি আমি এখন ম্যারিড। আচ্ছা বাবা, ঠিক আছে মহারানী, বল কি খবর? তোর বর কেমন আছে? ও তো ভালোই আছে, কিন্তু অফিসে আজ একটা ঝামেলা আছে মনে হয়। জাহিদ নামের কার সাথে যেন মিটিং আছে। হ্যালো নন্দিনী, কেমন আছো? ফোনের ওপাশ থেকে মিতার গলা শোনা গেল। মিতা রাফসানের স্ত্রী এবং ছোঁয়ার খুব ভালো একজন বন্ধু। ভাবি, তুমি কেমন আছো? ভাইয়া তোমাকে জ্বালাচ্ছে না তো? আরে না না, তোর ভাইয়া তো এখন খুব ভালো মানুষ হয়ে গেছে। তুই কবে আসছিস আমাদের বাড়িতে? মা বাবাও তো সারাদিন তোর জন্যই মন খারাপ করে বসে থাকে। খুব তাড়াতাড়ি আসবো ভাবি। আরিয়ানকে বলবো এই উইকেন্ডেই আমাকে নিয়ে যেতে। ছোঁয়া বেশ কিছুক্ষণ তার ভাই এবং ভাবির সাথে গল্প করে ফোনটা রাখলো। অন্যদিকে আরিয়ানের গাড়ি ততক্ষণে তার বিশাল কর্পোরেট অফিসের সামনে এসে থেমেছে।
আরিয়ান গাড়ি থেকে নামতে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিন ছুটে এলো। গুড মর্নিং স্যার, জাহিদ সাহেব এবং ওনার টিম কনফারেন্স রুমে আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে রবিন, ফাহিম কি এসেছে? কি স্যার, ফাহিম স্যার আগেই কনফারেন্স রুমে চলে গেছেন। আরিয়ান দ্রুত পায়ে কনফারেন্স রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতে সে দেখলো একটা বড় টেবিলের এক পাশে ফাহিম বসে আছে আর অন্য পাশে জাহিদ এবং তার টিম। জাহিদের ঠিক পাশে বসে আছে রুনা। রুনা জাহিদের ছোট বোন। সে অত্যন্ত রূপবতী এবং আধুনিকা, কিন্তু তার স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। সে অনেক আগে থেকে আরিয়ানের প্রতি দুর্বল। ওয়েলকাম আরিয়ান সাহেব, আমরা তো ভাবলাম আজ আর আসবেনই না। আমার সময়ের মূল্য আমি খুব ভালো করেই জানি জাহিদ। চলুন কাজের কথায় আসি। জাহিদ, তোমরা যে শর্তগুলো দিয়েছো সেগুলো আমাদের কোম্পানির পলিসির সাথে খুব একটা মিলছে না। ফাহিম আরিয়ানের বেস্ট ফ্রেন্ড এবং এই কোম্পানির অর্ধেক পার্টনার। ফাহিম অত্যন্ত বুদ্ধিমান এবং ব্যবসার ব্যাপারে খুব কড়া। মিটিং চলতে লাগলো। এর মাঝে রুনা বারবার আরিয়ানের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে চোখের দৃষ্টি দিয়েই আরিয়ানকে গিলে খাবে। আরিয়ান রুনার এই দৃষ্টিগুলো পুরোপুরি এগিয়ে চলার চেষ্টা করছে। মিটিংয়ের এক পর্যায়ে একটা ব্রেকের ঘোষণা করা হলো। জাহিদ এবং ফাহিম বাইরে গেল কফির জন্য। কনফারেন্স রুমে শুধু আরিয়ান আর রুনা রয়ে গেল। আরিয়ান, তুমি তো দিন দিন আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। রুনা নিজের চেয়ারে ছেড়ে উঠে আরিয়ানের একদম কাছে এসে দাঁড়ালো। সে ইচ্ছাকৃতভাবে নিজের শাড়ির আঁচলটা একটু সরিয়ে দিল। রুনার উগ্র পারফিউমের গন্ধে আরিয়ানের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। রুনা, তুমি তোমার নিজের জায়গায় গিয়ে বসো। এটা একটা প্রফেশনাল মিটিং। ওহ কাম অন আরিয়ান, তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। তোমার ওই পিচ্চি একটা বইয়ের মাধ্যমে তুমি কি এমন পেয়েছো? ও কি তোমাকে আমার মতো করে সুখ দিতে পারবে? রুনা কথাগুলো বলতে বলতে নিজের হাতটা আরিয়ানের বুকের উপর রাখার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের প্যান্টের পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। আরিয়ান রুনার হাতটা সরিয়ে দিয়ে মোবাইলটা বের করলো। স্ক্রিনে ভিডিও কলের রিকোয়েস্ট দেখাচ্ছে। কল করছে ছোঁয়া। আরিয়ান একটু ইতস্তত করে কলটা রিসিভ করলো। হ্যালো বর্মশাই, কি করছো তুমি? ছোঁয়ার হাসিমাখা মুখটা স্ক্রিনে ভেসে উঠল, কিন্তু পরক্ষণে তার হাসিটা মিলিয়ে গেল। সে স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে রুনাকে খুব স্পষ্ট দেখতে পেল। ছোঁয়ার চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে পাল্টে গেল। আরিয়ান, তোমার পেছনে ওই মেয়েটা কে? ও তোমার এত কাছে দাঁড়িয়ে আছে কেন? আরিয়ান বুঝতে পারলো একটা বিশাল বড় ঝড় ধেয়ে আসছে। সে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। ছোঁয়া, ও হচ্ছে জাহিদের বোন রুনা। আমাদের মিটিং চলছে। মিটিং কি ঘাড়ের উপর উঠে করতে হয়? তুমি এখনই ওকে তোমার কাছ থেকে দূরে সরতে বলো, না হলে আমি কিন্তু 10 মিনিটের মধ্যে তোমার অফিসে এসে হাজির হব, আর তখন আমি ওই মেয়েটার চুল টেনে ছিঁড়ে ফেলবো। ছোঁয়ার রাগে কণ্ঠস্বর কনফারেন্স রুমে নীরবতায় বেশ জোরেই শোনা গেল। রুনা ছোঁয়ার কথাগুলো শুনে তাচ্ছিলের হাসি হাসলো। তোমার বউ তো দেখছি খুব পজিটিভ আরিয়ান, এত ভয় পাও না কি বউকে? রুনার এই কথাটা ছোঁয়ার কানে যেতেই ছোঁয়ার রাগ যেন সপ্তমে চড়ে গেল। এই বেহায়া মহিলা, তুমি আমার বরের দিকে নজর দিচ্ছ কেন? তোমার নিজের কোনো মান সম্মান নেই? আরিয়ান, তুমি এখনই ফোনটা স্পিকারে দাও, আমি ওকে কিছু কথা শোনাতে চাই। আরিয়ান প্রমাদ শুনল। সে জানে ছোঁয়া রেগে গেলে তার জ্ঞানই থাকে না। সে যদি এমন অফিসে এসে কোনো সিন ক্রিয়েট করে, তাহলে ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আরিয়ান দ্রুত রুনার দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। রুনা, প্লিজ গো ব্যাক টু ইয়োর সিট। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আরিয়ানের রাগে গলা শুনে রুনা একটু ভয় পেয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। আরিয়ান ফোনটা কানে নিয়ে ছোঁয়াকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। ছোঁয়া, কুল ডাউন। ও নিজের জায়গায় চলে গেছে। তুমি শান্ত হও। আমি মিটিং শেষ করেই তোমাকে কল করছি। তুমি যদি মিটিং শেষে ওই মেয়েটার সাথে 1 সেকেন্ডও কথা বলো, তাহলে আজ রাতে তোমাকে আমি সোফায় ঘুম পাড়াবো বলে দিচ্ছি। আর হ্যাঁ, বাসার আসার সময় আমার জন্য 2 বক্স আইসক্রিম নিয়ে আসবে। এদিকে ছোঁয়া ধপ করে ফোনটা কেটে দিল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা পকেটে রাখলো। মেয়েটার রাগের কোনো আগা মাথা নেই। 1 সেকেন্ডে চুল ছিঁড়ে ফেলতে চায়, তো পরের সেকেন্ডে আইসক্রিমের বায়না ধরে। তবে আরিয়ানের ঠোঁটের কোনো একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। ছোঁয়ার এই অধিকার বোধ, এই পাগলামিগুলো তো তাকে ছোঁয়ার প্রতি আরো বেশি দুর্বল করে দিচ্ছে। সে রুনাকে এখন আরো বেশি ঘৃণা করতে শুরু করেছে। বিকেলবেলা
ছোঁয়া তানিয়ার সাথে ভিডিও কলে কথা বলছে। তানিয়া ছোঁয়ার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। দোস্ত, তুই এত লাকি। হারিয়ান ভাইয়ের মতো তো কিউট আর বড় একটা বর পেয়েছিস। আর আমার কপালে জুটলো কিনা একটা বলদ। তোর ওই বয়ফ্রেন্ড রনির খবর কি? কাল নাকি তোদের ডেট হওয়ার কথা ছিল। আর বলিস না, ডেটে গিয়ে বেটা মানিক বাসায় ফেলে এসেছে, পরে পুরা বিল আমাকেই দিতে হলো। আমার তো রাগে গা চলছে। তানিয়ার কথা শুনে ছোঁয়া হো হো করে হেসে উঠল। ঠিক তখনই ছোঁয়ার ঘরের দরজা খুলে ভেতরে দিল। ভাবি, তুমি কি একটু নিচে আসবে? লারা এসেছে। লারা? ও আচ্ছা, আসছি আমি। তানিয়া, আমি তোকে পরে কল করছি। লারা হচ্ছে শায়ানের প্রেমিকা। মেয়েটা খুব মিষ্টি স্বভাবের। ছোঁয়া দ্রুত নিচে নেমে এলো। লারা ড্রয়িং রুমে বসে আছে। ছোঁয়াকে দেখে এসে উঠে দাঁড়াল। কেমন আছেন ভাবি? আমি তো খুব ভালো আছি লারা, তুমি কেমন আছো? আর এই গাধাটা তোমাকে ঠিকমতো টাইম দিচ্ছে তো? হ্যালো হ্যালো, গাধা বলছো কেন আমাকে? আমি তো ওর জন্য আমার জান কোরবান করে দিচ্ছি। শায়ানের কথা শুনে লারা আর ছোঁয়া দুজনেই হেসে ফেলল। এবারে পরিবেশটা সত্যি খুব সুন্দর। ছোঁয়া মনে মনে ভাবে, আরিয়ান এত গম্ভীর হলো, তার পরিবারটা এতটা প্রাণবন্ত কিভাবে হলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আরিয়ান অফিস থেকে সোজা বাড়ির দিকে রওনা হয়েছে। তার গাড়ির সিটের পাশে রাখা আছে 2 বক্স চকলেট আইসক্রিম। আজ সারাদিন ছোঁয়ার ওই রাগে মুখটাই তার মুখের সামনে ভাসছিল। বাড়িতে পৌঁছাতে সে দেখলো ছোঁয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। আরিয়ানের গাড়ি দেখে সে দ্রুত নিচে নেমে এলো। আইসক্রিম এনেছো? আগে তো মানুষ বরের খোঁজ নেয়, সারাদিন পর বর বাড়িতে এসেছে আর তুমি এসেই আইসক্রিমের খোঁজ নিচ্ছ। বরের খোঁজ তো আমি সকালেই ভিডিও কলে নিয়েছি, এখন আইসক্রিম দাও। আরিয়ান হাসতে হাসতে আইসক্রিমের বক্সগুলো ছোঁয়ার হাতে দিল। ছোঁয়া খুশি হয়ে আরিয়ানের গালে একটা চুমু দিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। আরিয়ান মুগ্ধ দৃষ্টিতে ছোঁয়া যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই পিচ্চি মেয়েটা সত্যি সত্যি তার পুরো পৃথিবী দখল করে নিচ্ছে। এদিকে রাতের নিস্তব্ধতা পুরো বাড়িটাকে মুড়ে ফেলেছে। আরিয়ান বাথরুম থেকে গোসল সেরে বের হয়ে তোয়ালে দিয়ে নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে বেডরুমে প্রবেশ করলো। তার পরনে একটা কালো রঙের ট্রাউজার আর খালি গা। ভেজা চুল থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে তার চড়া বুকের উপর দিয়ে নিচে পড়ছে। বেডরুমের মাঝখানে বিশাল বিছানার বাবু হয়ে বসে আছে ছোঁয়া। তার কোলে আইসক্রিমের একটা বড় বক্স। একটা চামচ দিয়ে সে খুব আয়েশ করে চকলেট আইসক্রিম খাচ্ছে। তার ঠোঁটে চারপাশে চকলেট লেগে আছে। আরিয়ান চুল মোজা থামিয়ে এক দৃষ্টে ছোঁয়ার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটার প্রতিটা অদ্ভুত কাজ আরিয়ানকে এক অজানা মুগ্ধতায় আটকে ফেলে। ছোঁয়া আরিয়ানকে দেখতে পেয়ে একগাল হাসল। তুমি দাঁড়িয়ে আছো কেন? আসো আমার পাশে বসো, আইসক্রিম খাবে? আমার মিষ্টি পছন্দ নয়, তুমি জানো সেটা। তাছাড়া এত রাতে আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যাবে। কিচ্ছু হবে না, তুমি একটু খেয়েই দেখো না, অনেক মজা। ছোঁয়া চামচকের একটু আইসক্রিম নিয়ে আরিয়ানের মুখের সামনে ধরল। আরিয়ান বিরক্ত নিয়ে মুখটা সরিয়ে নিল। সে তোয়ালেটা সোফার উপর ছড়ে ফেলে বিছানায় উঠে বসল। ছোঁয়া চামচটা বক্সে রেখে দিয়ে আরিয়ানের একদম কাছাকাছি সরে এলো আর চোখের দৃষ্টিতে একটু দুষ্টামি খেলা করছে। ছোঁয়া নিজের 2 হাত দিয়ে আরিয়ানের মুখটা শক্ত করে ধরল। আরিয়ান কিছু বুঝে ওঠার আগে ছোঁয়া নিজের আইসক্রিম মাখা ঠোঁট জোড়া আরিয়ানের ঠোঁটের ওপর প্রবলভাবে চেপে ধরল। চকলেটের ঠান্ডা আর মিষ্টি স্বাদটা আরিয়ানের মুখের ভেতর ছড়িয়ে পড়ল। আরিয়ান চমকে উঠল, ছোঁয়াকে বাধা দিতে পারল না। ছোঁয়ার জিভ আরিয়ানের ঠোঁটের ভাজে ভাজে চকলেটের স্বাদ লেপটে দিচ্ছে। আরিয়ানের ভেতরের সব সংযমের বাঁধ যেন এক নিমিষে ভেঙে চুরমার করে দিল। সে নিজের শক্তিশালী 2 হাত দিয়ে ছোঁয়ার কোমর পেঁচিয়ে ধরে তাকে এক ঝটকায় বিছানায় শুয়ে দিল। তুমি বড্ড বেশি বেপরোয়া হয়ে যাচ্ছ ছোঁয়া। তোমার জন্য আমি সব করতে পারি, তুমি আমাকে আরো আদর করো আরিয়ান। ছোঁয়ার গলার স্বর নেশাগ্রস্তের মতো শোনাচ্ছে। আরিয়ান আর কোনো কথা না বলে ছোঁয়ার গলার কাছে মুখ ডুবিয়ে দিল। তার উষ্ণ ঠোঁট ছোঁয়ার ফর্সা গলায় একটার পর একটা গভীর চুমু আঁকতে শুরু করলো। ছোঁয়া চোখ বন্ধ করে আরিয়ানের চুলের ভেতর নিজের আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে খামচে ধরল। আরিয়ানের পুরুষালী শরীরের ঘ্রাণ আর আইসক্রিমের মিষ্টি গন্ধ মিলেমিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে ঘরটিতে। ছোঁয়ার শরীর উত্তেজনা কাঁপছে। আরিয়ান ছোঁয়ার ঠোঁটে আবার ফিরে এলো এবং এবার চুমুর গভীরতা আরও বাড়িয়ে দিল। ছোঁয়াও সমাল তালে সাড়া দিচ্ছে। দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দে পুরো ঘরের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে। বেশ অনেকটা সময় পর
আরিয়ান হাঁপাতে হাঁপাতে ছোঁয়াকে ছেড়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ল। ছোঁয়া আরিয়ানের বুকের উপর মাথা রেখে নিজের হাতটা আরিয়ানের খালি বুকে বুলিয়ে দিতে লাগলো। কাল সকালে আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে। ঘুমিয়ে পড়ো এবার। আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আরিয়া ছোঁয়াকে নিজের বুকের সাথেও আরো শক্ত করে চেপে ধরল। ছোঁয়ার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। পরের দিন সকালে মিষ্টি রোদে পুরো বাড়িটা আবার জেগে উঠেছে। ড্রয়িং রুমে আজ বেশ একটা উৎসব মুখর পরিবেশ। আরিয়ানের বড় বোন নীরা একটা ম্যাগাজিন হাতে নিয়ে সোফায় বসে আছে। তার পাশে বসে তৌসিফ ল্যাপটপে কিছু একটা দেখছে। তৌসিফ, সামনের মাসে তো আমাদের অ্যানিভার্সারি। এবার কিন্তু আমি দেশের বাইরে কোথাও ঘুরতে যেতে চাই। তোমার যেখানে মন চায় সেখানে যাব। নীরা, তুমি শুধু জায়গাটা ঠিক করো। তৌসিফ নীরার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসলো। নীরাও ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তৌসিফের কাঁধে মাথা রাখলো। ঠিক সেই মুহূর্তে সায়ান লাফাতে লাফাতে ড্রয়িং রুমে ঢুকলো। তার হাতে একটা কফির মগ। ভাইয়া আর ভাবি কি এখনো ঘুমায় নাকি? আজ তো শুক্রবার, ছুটির দিন। এত ঘুমালে তো মানুষ মোটা হয়ে যাবে। তুই থামবি সায়ান? ছুটির দিন বেচারারা একটু শান্তিতে ঘুমাচ্ছে, তাতেও তোর সমস্যা? দাদির কথা শুনে সায়ান মুখটা একটু গোমড়া করলো। দাদি সোফায় বসে তসবিহ পড়ছিলেন। তিনি সায়ানকে কথায় কথায় বকা দিতে খুব পছন্দ করেন। রান্নাঘর থেকে সালমা বেগম বের হয়ে এলেন। তার চোখে মুখে একটু বিরক্তির ছাপ। রহিমা খালা, তোমাকে না বললাম মাংসের মশলাটা একটু ভালো করে বাটতে? তুমি তো দেখি কাজে একদম ফাঁকি দিচ্ছ আজকাল। আফা, আমি তো ঠিক মতো বাটতে বসেছিলাম। আমার তো বয়স হয়েছে, আগের মতন হাতে জোরও পাই না। আরে সালমা, ওকে বকছে কেন? ও তো আমাদের বাড়ির পুরনো মানুষ, একটু বয়স হয়েছে, ভুল হতেই পারে। রহমান সাহেবের কথায় সালমা বেগম একটু শান্ত হলেন। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো ছোঁয়া এবং আরিয়ান। ছোঁয়ার পরনে একটা গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ, চুলগুলো একটা ক্লিপ দিয়ে পেঁচিয়ে রাখা। আরিয়ানের পরনে একটা ক্যাজুয়াল সাদা টি শার্ট এবং ট্রাউজার। ছুটির দিনগুলোতে আরিয়ান খুব একটা গম্ভীর লাগে না। ছোঁয়া সোজা গিয়ে রহমান সাহেবের পাশের চেয়ারে বসলো। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মামনি, আসো চা খাও। ভাবি, তুমি তো দিন দিন ভাইয়ের মতো রাগী হয়ে যাচ্ছ। সকালে উঠে আমাকে একটু গুড মর্নিং বলতে পারো না? তুমি তো আমার ছোট ভাইয়ের মতো সায়ান। তোমাকে তো আমি সকালে উঠেই বকা দিতে পারি। লারার সাথে কাল রাতে কতক্ষণ কথা বলেছো সেটা কি আমি জানি না ভেবেছো? ছোঁয়ার কথা শুনে সায়ান একটু অপ্রস্তুত হয়ে গেল। পরিবারের সবাই হো হো করে হেসে উঠল। আরিয়ান একটা চেয়ার টেনে ছোঁয়ার ঠিক পাশেই বসলো। সে আর চোখে ছোঁয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ছুটির দিনটা এভাবেই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কাটাতে লাগলো। দুপুরের দিকে ছোঁয়া তার নিজের ঘরে বসে আছে। তার মনটা একটু খারাপ। সে তার বাবা, মা এবং ভাইয়ের কথা খুব মনে পড়ছে। ছোঁয়া ফোনটা হাতে নিয়ে তার মা ফাতেমা বেগমকে ভিডিও কল করলো। হ্যালো মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি মা। বাবা কোথায়? এই তো মা, আমি এখানে আছি। তুই কেমন আছিস রে? ফোনের স্ক্রিনে শফিক সাহেবকে দেখতে পেয়ে ছোঁয়ার চোখ দুটো পানিতে ছল ছল করে উঠল। সে খুব কষ্টে নিজের কান্না আটকে রাখলো। আমি খুব ভালো আছি বাবা, তোমাদের খুব মনে পড়ছে। আরে পিচ্ছি, কাঁদছিস নাকি? এত বড় লোকের বাড়িতে গিয়েও তোর কান্না থামলো না? রাফসান, ছোঁয়ার বড় ভাই, স্ক্রিনে উঁকি দিয়ে কথাগুলো বলল। রাফসানের কথা শুনে ছোঁয়া একটু হাসার চেষ্টা করলো। ঠিক তখনই মিতা, রাফসানের স্ত্রী, এসে রাফসানকে একটা হালকা ধাক্কা দিল। তুমি ওকে শুধু শুধু রাগাও কেন? ছোঁয়া, তুই মন খারাপ করিস না, আমরা সামনের সপ্তাহে তোকে দেখতে আসবো। সত্যি ভাবি, তোমাদের সবাই আসবে? কিন্তু ছোঁয়া তার পরিবারের সবার সাথে কথা বলে ফোনটা রেখে দিল। কিন্তু তার মনটা ভারী হয়ে আছে। সে বিছানায় মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আরিয়ান ঘরে ঢুকলো। ছোঁয়াকে কাঁদতে দেখে সে দ্রুত বিছানার কাছে এগিয়ে গেল। কি হয়েছে ছোঁয়া? তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে? কেউ কিছু বলবে কেন? আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, আমি ওদের কাছে যাব। আরিয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ছোঁয়াকে আলতো করে টেনে তুলে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ছোঁয়া আরিয়ানের টি শার্ট খামচে ধরে কাঁদতে লাগলো। আরিয়ান ছোঁয়ার পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে। এই পাগলি মেয়ে, এর জন্য কেউ এত কাঁদে? আমি কালই তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। এখন কান্না থামাও। সত্যি বলছো? তুমি আমাকে নিয়ে যাবে? আমি কি তোমাকে কখনো মিথ্যে বলেছি? এখন চুপ করো আর আমাকে একটা হাসি দাও।
ছোঁয়া আরিয়ানের বুক থেকে মুখ তুলে একটু হাসলো। আরিয়ান নিজের হাত দিয়ে ছোঁয়ার চোখের পানি মুছে দিল। এরপর সে ছোঁয়ার কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দিল। ছোঁয়া আবার আরিয়ানের বুকে মাথা রাখল। এই মানুষটার বুকে সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আরিয়ানের বেস্ট ফ্রেন্ড ফাহিম ফোন করেছে। ফাহিম এবং তার স্ত্রী রিয়া আজ রাতে তাদের বাড়িতে একটা ছোট পার্টির আয়োজন করেছে। ফাহিম আরিয়ানকে বিশেষভাবে বলে দিয়েছে ছোঁয়াকে নিয়ে আসার জন্য। ছোঁয়া পার্টির কথা শুনে খুব খুশি। সে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজগোজ করছে। তার পরনে একটা কালো রঙের নেটের শাড়ি, সাথে মানানসই গয়না, চুলগুলো খোলা। ছোঁয়াকে দেখে মনে হচ্ছে যেন আসমান থেকে কোনো পরী নেমে এসেছে। আরিয়ান বাথরুম থেকে বের হয়ে ছোঁয়াকে দেখে থমকে দাঁড়ালো। সে চোখ সরাতে পারছে না। তোমাকে এত সুন্দর কেন লাগছে ছোঁয়া? আমি তো ভয় পাচ্ছি অন্য কেউ আবার তোমাকে নজর লাগিয়ে দেয়। অন্য কেউ নজর দিলে তুমি তার চোখ তুলে নেবে। আমি শুধু তোমার জন্য সেজেছি। কেমন লাগছে আমাকে? আরিয়ান ধীর পায়ে ছোঁয়ার পেছনে এসে দাঁড়ালো। সে আয়নার ভেতর দিয়ে ছোঁয়ার চোখের দিকে তাকালো। আরিয়ানের চোখ লাল হয়ে আছে এক অজানা তৃষ্ণায়। সে নিজের দুই হাত দিয়ে ছোঁয়ার খালি কোমরটা জড়িয়ে ধরল। ছোঁয়ার শরীরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল। আরিয়ান ছোঁয়ার কাঁধের এক পাশ থেকে শাড়ির আঁচলটা একটু সরিয়ে দিয়ে সেখানে নিজের উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। ছোঁয়া চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আরিয়ান, আমরা কিন্তু লেট হয়ে যাচ্ছি। ফাহিম ভাইয়া রাগ করবে। করতে দাও রাগ। আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। আমার শুধু তোমাকে ইচ্ছে করছে। আরিয়ান ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। ছোঁয়ার কালো শাড়ির ভাঁজে ভাঁজে আরিয়ান হাত ঘুরে বেড়াচ্ছে। সে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছোঁয়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভেতর পুড়ে নিল। এবারে চুমুটা আগের সব চুমুর চেয়ে অনেক বেশি তীব্র এবং আগ্রাসী। ছোঁয়াও আরিয়ানের গলার কাছ হতে নিজেকে সঁপে দিল। বেশ কিছুক্ষণ পর যখন দুজনের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আরিয়ান ছোঁয়াকে ছেড়ে দিল। ছোঁয়ার গাল দুটো লজ্জা এবং উত্তেজনায় লাল হয়ে আছে। চলো এবার যাওয়া যাক, না হলে আমি আজ রাতে তোমাকে ঘর থেকে বের হতে দেব না। ছোঁয়া মুচকি হেসে নিজের শাড়িটা ঠিক করে নিল। আরিয়ান এবং ছোঁয়া গাড়ি দিয়ে ফাহিমের বাড়ির দিকে রওনা দিল। ফাহিমের বাড়িটা খুব সুন্দর করে সাজানো। রিয়া, ফাহিমের স্ত্রী দরজায় দাঁড়িয়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে। রিয়া খুব অমায়িক এবং মিষ্টি স্বভাবের মেয়ে। আরে আরিয়ান ভাইয়া, আসুন আসুন। আর এই মিষ্টি মেয়েটাই কি আমাদের ছোঁয়া? জি আপু, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। তোমাকে তো আজ একদম পরীর মতো লাগছে। আরিয়ান ভাইয়া তো দেখছি চোখ সরাইতে পারছে না। রিয়ার কথা শুনে ছোঁয়া একটু লজ্জা পেল। আরিয়ান ফাহিমের সাথে কথা বলতে বলতে ভেতরের দিকে চলে গেল। ছোঁয়া রিয়ার সাথে বসে গল্প করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমে প্রবেশ করলো জাহিদ এবং রুনা। জাহিদকে ফাহিম ব্যবসার খাতিরে দাওয়াত দিয়েছে, কিন্তু রুনাকে দেখে ছোঁয়ার মেজাজ মুহূর্তের মধ্যে খারাপ হয়ে গেল। রুনার পরনে একটা অতিরিক্ত খোলামেলা লাল রঙের ড্রেস। তার চোখ দুটো সারা ঘরময় আরিয়ানকে খুঁজছে। হাই এভরিওয়ান, ফাইন ভাইয়া, তোমার পার্টিটা খুব সুন্দর হয়েছে। রুনার গলা শুনে আরিয়ান পেছন ফিরে তাকালো। রুনাকে দেখে আরিয়ানের কপালের রগগুলো কুঁচকে গেল। জাহিদ এগিয়ে এসে আরিয়ানের সাথে হাত মেলালো। কেমন আছেন আরিয়ান সাহেব? কালকের মিটিংটা তো শেষ পর্যন্ত কমপ্লিট হলো না? আমি ভালো আছি জাহিদ, তবে ব্যবসার কথা অফিসে হলেই ভালো হয়। এটা একটা পার্সোনাল পার্টি। আরিয়ান খুব গম্ভীর গলায় কথাগুলো বলল। রুনা এবার সুযোগ বুঝে আরিয়ানের একদম কাছে এসে দাঁড়ালো। সে ইচ্ছাকৃতভাবে নিজের গলার স্বরটা একটু নিচু করে আবেদনময় করার চেষ্টা করলো। আরিয়ান, তুমি তো আমার সাথে কথাই বলো না। আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? ছোঁয়া দূর থেকে সবটাই লক্ষ্য করছে। তার বুকের ভেতর রাগের আগুন জ্বলতে শুরু করেছে। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত পায়ে আরিয়ানের দিকে এগিয়ে গেল। ছোঁয়া গিয়ে সরাসরি রুনার সামনে দাঁড়ালো এবং আরিয়ানের হাতটা খুব শক্ত করে চেপে ধরলো। ক্ষতি তুমি করনি রুনা, কিন্তু তুমি যে ক্ষতি করার চেষ্টা করছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি আমার স্বামীর কাছ থেকে দূরে থাকো। এক্সকিউজ মি, তুমি আমাকে এভাবে কথা বলার সাহস কোথায় পাচ্ছ? আমি জাস্ট ওর সাথে নর্মালি কথা বলছিলাম। নর্মাল কথা কত দূর পর্যন্ত যেতে পারে সেটা আমার জানা আছে। তুমি যদি আরিয়ানের দিকে আরেকবার নজর দাও তাহলে আমি সবার সামনে তোমার ওই সুন্দর মেকআপ করা মুখটা নষ্ট করে দেব। ছোঁয়ার গলার স্বর এতটাই রাগিং এবং স্পষ্ট ছিল যে পুরো ড্রয়িং রুমের পরিবেশটা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। সবাই অবাক হয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ফাহিম এবং রিয়া একটু অপ্রস্তুত হয়ে গেল। জাহিদ রাগে ফোঁস করতে লাগলো।
আরিয়ান, আপনার স্ত্রীকে একটু বেশি বাড়াবাড়ি করছে না? সে আমার বোনকে অপমান করছে। জাহিদ, আমার স্ত্রী যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছে। আপনার বোনের উচিত নিজের লিমিটে থাকা। আমি অনেকক্ষণ ধরে তাকে এড়িয়ে চলছি, কিন্তু সে বারবার আমার বিরক্তির কারণ হচ্ছে। ছোঁয়া যা বলেছে আমি তার প্রতিটি শব্দের সাথে একমত। আরিয়ানের এই শক্ত কথাগুলো শুনে জাহিদ আর রুনা দুজনেই চরম অপমানিত বোধ করলো। রুনা রাগে এবং অপমানে লাল হয়ে গেল। সে কোনো কথা না বলে দ্রুত পায়ে পার্টি থেকে বের হয়ে গেল। জাহিদও আরিয়ানের দিকে একটা বিষাক্ত দৃষ্টি নিক্ষেপ করে রুনার পিছু পিছু চলে গেল। পার্টিতে আবার একটা স্বাভাবিক পরিবেশ ফিরে এলো, তবে সবাই ফিস ফিস করে ছোঁয়ার সাহস নিয়ে কথা বলছে। দোস্ত, কাজটা কি ঠিক হলো? জাহিদ কিন্তু এটা সহজে মেনে নেবে না। ও ব্যবসাতে এর প্রভাব ফেলার চেষ্টা করবে। ওর যা মন চাই করুক। আমার পরিবারের সম্মান এবং আমার স্ত্রীর অধিকারের চেয়ে কোনো ব্যবসায় আমার কাছে বড় নয়। আরিয়ানের কথা শুনে ছোঁয়ার মনটা এক অদ্ভুত গর্বে ভরে গেল। সে আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান ছোঁয়ার কপালে সবার সামনে একটা আলতো করে চুমুকে দিল। রিয়া এসে ছোঁয়াকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। তুমি তো দেখছি খুব ডেয়ারিং মেয়ে ছোঁয়া। আরিয়ান ভাইয়ার মতো মানুষকে কিভাবে যে তুমি কন্ট্রোল করো সেটা ভেবেই আমি অবাক হচ্ছি। আপু, ভালোবাসা দিয়ে সব কন্ট্রোল করা যায়। ও আমাকে ভালোবাসে, তাই আমার অধিকারটা সবার আগে। ডিনার শেষ করে আরিয়ান এবং ছোঁয়া বাড়ির দিকে রওনা হলো। গাড়ির ভেতরে একটা অদ্ভুত নীরবতা। আরিয়ান ড্রাইভ করছে আর ছোঁয়া জানালার বাইরে তাকিয়ে আছে। হঠাৎ করে আরিয়ান গাড়িটা রাস্তার একপাশে ব্রেক কষলো। কি হলো? গাড়ি থামালে কেন? আজ তুমি যা করেছো তার জন্য তোমাকে একটা শাস্তি দেওয়া উচিত। ছোঁয়া একটু ভয় পেয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান নিজের সিট বেল্টটা খুলে ছোঁয়ার একদম কাছে সরে এলো। সে নিজের হাত দিয়ে ছোঁয়ার ঘাটটা শক্ত করে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। তুমি জানো তুমি রেগে গেলে তোমাকে কতটা ভয়ঙ্কর সুন্দর লাগে। আমি আজ পার্টিতে সবার সামনেই তোমাকে আদর করতে চেয়েছিলাম। আরিয়ানের চোখের দৃষ্টিতে এক বন্য তৃষ্ণা। সে ছোঁয়ার কথা বলার কোনো সুযোগ না দিয়ে তার ঠোঁটে আবার একটা তীব্র এবং দীর্ঘ চুমুকে দিল। গাড়ির ভেতরের আবছা আলোতে তাদের দুজনের রোমান্স যেন রাতের অন্ধকারের সাথে মিলে মিশে একাকার হয়ে গেল। ছোঁয়াও নিজেকে পুরোপুরি উজাড় করে দিল আরিয়ানের এই ভালোবাসার কাছে। এই পিচ্ছি মেয়েটার রোমান্টিক অত্যাচার আজ আরিয়ানকেই পাগল করে তুলেছে। আরিয়ান, তুমি কিন্তু আমাকে একদম শ্বাস নিতে দিচ্ছ না। একটু ছাড়ো আমাকে। আজ রাতে তোমার আলাদা করে শ্বাস নেওয়ার কোনো দরকার নেই ছোঁয়া। আমার শ্বাস দিয়েই আজ তুমি বেঁচে থাকবে। তুমি এতটা পাগল কবে থেকে হলে আরিয়ান? অফিসের ওই গম্ভীর আর রাশভারী মানুষটা হঠাৎ করে এতটা বন্য হয়ে গেল কিভাবে? যেদিন থেকে তুমি আমার জীবনে এসে এই মিষ্টি রোমান্টিক অত্যাচারগুলো শুরু করেছো, ঠিক সেদিন থেকেই আমার ভেতরের সব গম্ভীরতা হারিয়ে গেছে। তুমি আমাকে পাগল করে দিয়েছো ছোঁয়া। এদিকে গাড়ির ভেতরের আবছা আলোতে আরিয়ানের চোখ দুটো অদ্ভুত এক নেশায় জ্বলজ্বল করছে। ফাহিমের পার্টি থেকে ফেরার পথে রাস্তার একপাশে গাড়ি থামিয়ে আরিয়ান ছোঁয়াকে নিজের বুকের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ছোঁয়ার কালো নেটের শাড়ির ওপর দিয়ে আরিয়ানের শক্তিশালী হাত দুটো প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। ছোঁয়ার নরম ঠোঁট জোড়া আরিয়ানের ঠোঁটের নিচে পিষ্ট হচ্ছে বারবার। ছোঁয়া প্রথম দিকে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও আরিয়ানের এই বন্য এবং তীব্র ভালোবাসার কাছে সে খুব দ্রুত হার মেনে নিল। সে নিজের দুই হাত দিয়ে আরিয়ানের ঘা জড়িয়ে ধরে চুমুর গভীরতায় নিজেকে পুরোপুরি সঁপে দিল। গাড়ির কাঁচগুলো বন্ধ থাকায় ভেতরের পরিবেশটা খুব দ্রুতই উত্তপ্ত হয়ে উঠল। দুজনের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া সেখানে আর কোনো শব্দ নেই। আরিয়ান ছোঁয়ার ঘাড়ে, কানের ললিতে এবং উন্মুক্ত পিঠে একটার পর একটা উষ্ণ চুমু এঁকে দিতে লাগলো। ছোঁয়ার শরীরে উত্তেজনায় থরথর করে কাঁপছে। বেশ অনেকক্ষণ পর আরিয়ান ছোঁয়াকে নিজের বুক থেকে একটু দূরে সরালো। ছোঁয়ার চোখ মুখ লজ্জায় আর উত্তেজনায় টকটকে লাল হয়ে আছে। তার শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়েছে। আরিয়ান খুব যত্ন করে ছোঁয়ার শাড়িটা ঠিক করে দিল। তারপর আবার গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হলো। পুরো রাস্তা ছোঁয়া আরিয়ানের একটা হাত নিজের দুই হাতের ভেতর শক্ত করে নিজের কোলের উপর রেখে দিল। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 1টা বেজে গেল। বাড়ির সবাই ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ান নিজের বেডরুমে দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে ছোঁয়াকে এক ছটকায় কোলে তুলে নিল। ছোঁয়া খিলখিল করে হেসে উঠে আরিয়ানের গলায় মুখ গুজে দিল। আরিয়ান ছোঁয়াকে কোলে নিয়ে সোজা বিশাল বিছানার উপর দিয়ে শুয়ে দিল।
ঘরের নীল রঙের ডিপ লাইটের আলোতে ছোঁয়াকে এতটাই মোহনীয় লাগছে যে আরিয়ান এক মুহূর্তের জন্য নিজের চোখ সরাতে পারছে না। সে ছোঁয়ার গায়ের ওপর ঝুঁকে পড়ে তার কপালে টিপটা আলতো করে খুলে পাশের টেবিলে রাখল। তারপর ছোঁয়ার খোপার ক্লিপটা খুলে দিতেই একরাশ রেশমি কালো চুল বিছানার উপর ছড়িয়ে পড়ল। আরিয়ানের আঙুলগুলো ছোঁয়ার শাড়ির কুচির কাছে গিয়ে থামল। ছোঁয়া চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আরিয়ান খুব ধীর হাতে ছোঁয়ার শাড়িটা খুলে ফেলল। ছোঁয়ার ফর্সা মসৃণ শরীরটা আরিয়ানের চোখের সামনে উন্মুক্ত হতেই আরিয়ানের ভেতরের পুরুষালী তৃষ্ণা যেন শতগুণ বেড়ে গেল। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছোঁয়ার ঠোঁটে আবার নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এবারে চুমুটা গাড়ির চুমুর চেয়েও অনেক বেশি দীর্ঘ এবং আকাশী। আরিয়ানের হাত ছোঁয়ার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে নিজের অধিকার বিস্তার করছে। ছোঁয়ার মুখ থেকে অস্পষ্ট কিছু গোমনির শব্দ বের হয়ে আসছে। আরিয়ান ছোঁয়ার গলার নিচ থেকে শুরু করে তার নাভি পর্যন্ত একটার পর একটা গভীর এবং উষ্ণ চুমুকে দিল। ছোঁয়া নিজের দুই হাত দিয়ে আরিয়ানের পিঠ খামচে ধরে নিজের উত্তেজনাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। এই রাতটা যেন তাদের দুজনের জন্যই এক নতুন পৃথিবীর দরজা খুলে দিল। ভালোবাসার এক চরম এবং চূড়ান্ত পরিণতিতে দুজন দুজনের সাথে সম্পূর্ণভাবে মিশে গেল। পরের দিন সকাল। ঢাকা শহরের রোদ আজ বেশ মিষ্টি। আরিয়ানদের বাড়ির ড্রয়িং রুমে প্রতিদিনের মতো সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে। রহমান সাহেব সোফায় বসে চশমা চোখে দিয়ে খবরের কাগজ পড়ছেন। রান্নাঘর থেকে রহিমা খালার সাথে সালমা বেগমের টুকটাক বকাঝকার শব্দ ভেসে আসছে। সালমা, আজ সকালে নাস্তা দিতে এত দেরি হচ্ছে কেন? আমার তো অফিসে যাওয়ার সময় হয়ে এলো। এই তো হয়ে গেছে। রহিমা খালা আজ আটা মাখতে গিয়ে পানি বেশি দিয়ে ফেলেছে, তাই রুটি বেলতে দেরি হচ্ছে। এই বাড়িতে আমাকে ছাড়া একটা দিনও চলার উপায় নেই। সালমা বেগম হাতে একটা চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমে এলেন। ঠিক তখনই সায়ান সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নেমে এলো। তার চোখে মুখে একটা দুষ্ট হাসি লেগে আছে। গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা। তোমরা কি খেয়াল করেছো আমাদের বাড়ির রোমিও আর জুলিয়েট এখনো ঘুম থেকে ওঠেনি? সায়ন, তুই এত সকাল সকাল ওর ভাইয়ের পেছনে লাগিস কেন? ওদেরকে ঘুমাতে দে। কাল রাতে ফাইমের পার্টি থেকে ফিরতে ওদের অনেক দেরি হয়েছে। বাবা, তুমি তো কিছুই জানো না। ফাহিম ভাইয়ার পার্টি তো শেষ হয়েছে রাত 10টায়। আমি নিজে ফাহিম ভাইয়ের সাথে কথা বলেছি, আর ওরা বাসায় ফিরেছে রাত 1টার পর। মাঝখানের এই 3 ঘন্টা ওরা রাস্তায় কি করছিল সেটাই তো বড় প্রশ্ন। ওরে আমার টিকটিকি নাতি রে, তুই দেখি তোর ভাইয়ের পেছনে একদম গোয়েন্দা লাগিয়ে দিয়েছিস। ওরা স্বামী স্ত্রী রাস্তায় 3 ঘন্টা কাটাক না সারা রাত কাটাক, তাতে তোর কি রে গাধা? তুই নিজের চরকায় তেল দে। দাদের কথা শুনে সায়নের মুখটা একদম চুপসে গেল। নীরা এবং তৌসিফও ততক্ষণে নিচে নেমে এসেছে। নীরা দাদের কথা শুনে হাসতে হাসতে সোফায় বসলো। তৌসিফ রহমান সাহেবের পাশে বসে খবরের কাগজের আরেকটা অংশ হাতে নিল। দাদি একদম ঠিক বলেছে। সায়ান, তুই লাড়াকে নিয়ে এত ঘুরিস, আমরা কি তোকে কিছু বলি? ভাইয়া আর ছোঁয়া নিজেদের মতো একটু সময় কাটাচ্ছে, তুই শুধু শুধু ওদের ডিস্টার্ব করিস না। সায়ন, তুমি বরং তোমার নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করো। লারা মেয়েটা অনেক ভালো, ওকে নিয়ে ভবিষ্যতে নিয়ে কিছু ভাবো এবার। সায়ন মাথা নেড়ে সম্মতি জানালো। সে লাড়াকে সত্যিই খুব ভালোবাসে এবং খুব দ্রুত সে নিজের পায়ে দাঁড়িয়ে লাড়াকে এই বাড়ির বউ করে আনতে চায়। সবারই আড্ডার মাঝে সিঁড়িতে ধীর পায়ে নিচে নেমে ছোঁয়া। তার পরনে একটা হালকা নীল রঙের সুতির থ্রি-পিস, ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়ানো। ছোঁয়ার চোখে মুখে একটা অদ্ভুত ক্লান্তির সাথে সাথে একরাশ প্রশান্তি মিশে আছে। কাল রাতের গভীর আদরের চিহ্নগুলো তার ফর্সা গলার কাছে হালকা লাল দাগ হয়ে ফুটে আছে, যা সে ওড়না দিয়ে ঢাকার আপ্রাণ চেষ্টা করছে। ছোঁয়ার ঠিক পেছনে আরিয়ান নামছে। আরিয়ানের মুখে একটা তৃপ্তির হাসি। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বৌমা, এসো নাস্তা করতে বসো। আরিয়ান, তুই আজ অফিসে যাবি না? না মা, আজ আমি অফিসে যাব না। আজ ছোঁয়াকে নিয়ে ওর বাসায় যাওয়ার কথা আছে। আমি রবিনকে বলে দিয়েছি আজ সব মিটিং ক্যান্সেল করতে। আরিয়ানের কথা শুনে ছোঁয়ার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সে আরিয়ানের দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতার হাসি হাসলো। আরিয়ান চোখ টিপে ছোঁয়াকে ইশারা করলো। বাহ ভাইয়া বাহ, বউয়ের জন্য পুরো অফিস ছুটি। এই আরিয়ান ভাইয়াকে তো আমরা কখনো চিনতামই না। তুই আবার শুরু করলি বাদু, যা গিয়ে নিজের নাস্তা খা।
সবাই মিলে খুব আনন্দের সাথে নাস্তা শেষ করলো। নাস্তা শেষে ছোঁয়া দ্রুত নিজের ঘরে চলে গেল ব্যাগ গোছাতে। বেশ কয়েকদিন পর সে নিজের বাবা মা আর ভাইয়ের কাছে যাবে, এটা ভেবে তার বুকের ভেতর একটা খুশির জোয়ার বয়ে যাচ্ছে। দুপুরে 12টার দিকে আরিয়ান আর ছোঁয়া গাড়ি নিয়ে শফিক সাহেবের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শফিক সাহেবের বাড়িটা ঢাকার একটু নিরিবিলি এলাকায়। ছোঁয়ার গাড়ি বাড়ির গেটে পৌঁছাতেই রাফসান দৌড়ে নিচে নেমে এলো। আরে আমার পিচ্চি বোনটা এসেছে, আয় আয় আয়। ভাইয়া। ছোঁয়া গাড়ি থেকে নেমেই দৌড়ে গিয়ে রাফসানকে জড়িয়ে ধরল। রাফসান তার আদরের ছোট বোনকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরিয়ান গাড়ি থেকে নেমে হাসি মুখে ভাই বোনের এই মিলন দেখছে। কেমন আছেন আরিয়ান সাহেব? আমার এই পাগলি বোনটা আপনাকে বেশি জ্বালাচ্ছে না তো? আমি খুব ভালো আছি রাফসান। আর ছোঁয়া জ্বালাবে কেন? ও তো খুব শান্ত মেয়ে। শুনেছিস ভাইয়া আমি কত শান্ত? তুই শুধু শুধু আমাকে বকিস। রাফসান হাসতে হাসতে ছোঁয়ার নাকটা একটু টেনে দিল। এরপর সবাই মিলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ফাতেমা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়েছিলেন। ছোঁয়াকে দেখিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। ছোঁয়া গিয়ে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও কাঁদতে শুরু করলো। শফিক সাহেবও মেয়ের মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছলেন। মিতা অর্থাৎ রাফসানের স্ত্রী রান্নাঘর থেকে মিষ্টির বাটি হাতে বেরিয়ে এলো। আরে আজ এত খুশির দিনেও সবাই এভাবে কাঁদছে কেন? ছোঁয়া, তুই কিন্তু একদম শুকিয়ে গেছিস। আরিয়ান ভাইয়া, আপনি ওকে ঠিকমতো খেতে দেন নাকি? আমি তোকে সব সময় খাওয়ানোর চেষ্টা করি ভাবি, কিন্তু ও তো নিজের জেদ নিয়ে ব্যস্ত থাকে। আরিয়ান কথা শুনে ছোঁয়া একটু চোখ রাঙিয়ে আরিয়ানের দিকে তাকালো। মিতা হাসতে হাসতে সবার হাতে মিষ্টি তুলে দিল। ছোঁয়া তার পরিবারের সবার সাথে বসে দীর্ঘক্ষণ সব গল্প করলো। আরিয়ান শফিক সাহেব এবং রাফসানের সাথে দেশের বর্তমান ব্যবসার পরিস্থিতির আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। পরিবারের এই উষ্ণতা আরিয়ানের খুব ভালো লাগছে। তার নিজের বাড়িতে অনেক নিয়ম কানুন, কিন্তু ছোঁয়াদের বাড়িতে সবাই খুব সহজ আর সাবলীল। অন্যদিকে জাহিদের অফিসে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। জাহিদ রাগে ফুঁসছে। ফাহিমের পার্টিতে ছোঁয়ার কাছে অপমানিত হওয়ার পর থেকে সে প্রতিশোধ নেয়ার জন্য পাগল হয়ে আছে। তার পার্সোনাল কেবিনে রুনা সোফায় পা তুলে বসে আছে। রুনার হাতে একটা দামি সিগারেটের প্যাকেট। ওই আরিয়ানকে আমি এবার ছাড়বো না রুনা। ওর ওই পিসি বউটার এত বড় সাহস যে সবার সামনে আমাকে আর তোমাকে অপমান করে। আমি আর কোম্পানির এমন ক্ষতি করব যে ও রাস্তায় এসে দাঁড়াবে। শুধু কোম্পানির ক্ষতি করলে হবে না ভাইয়া, আমার ওই ছোঁয়াকে শিক্ষা দিতে হবে। ও আমার সামনে থেকে আরিয়ানকে ছিনিয়ে নিয়ে অহংকার দেখাচ্ছে। আমি আরিয়ানকে আমার নিজের করে নেব। ওর ওই ছোঁয়া বসে বসে কাঁদবে। তুই কীভাবে করবি এসব? আরিয়ান তো তোকে পাত্তাই দেয় না। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আগামী মাসে আরিয়ানের কোম্পানি একটা বিশাল প্রজেক্ট নিয়ে মালয়েশিয়া যাওয়ার কথা আছে। আমি যে কোনো মূল্যে ওই প্রজেক্টের টিমে যুক্ত হব। দেশের বাইরে আরিয়ানকে একা পেলে আমি আমার খেলটা ঠিকই খেলতে পারবো। আর ছোঁয়াকে এমন কিছু প্রমাণ পাঠাবো যে সে নিজেই আরিয়ানকে ডিভোর্স দিয়ে দেবে। রুনা একটা কুটিল হাসি হাসলো। জাহিদের রুনার এই প্ল্যানটা শুনে একটু শান্ত হলো। ভাই বোন মিলে আরিয়ানের সংসার এবং ব্যবসা ধ্বংস করার এক গভীর চক্রান্তে মেতে উঠল। তাদের এই বিষাক্ত চিন্তার কোনো খবরই আরিয়ান বা ছোঁয়া জানে না। রাত 10টা বাজে। ছোঁয়াদের বাড়ির ডাইনিং টেবিলে বিশাল আয়োজন করা হয়েছে। ফাতেমা বেগম নিজের হাতে তার জামাইয়ের জন্য 8-9 পদের রান্না করেছেন। আরিয়ান এত খাবার দেখে একটু ঘাবড়ে গেল। মা, এত কিছু রান্না করার কি দরকার ছিল? আমি তো খুব অল্প খাবার খাই। বাবা, তুমি আমাদের বাড়িতে প্রথমবার এসেছো বিয়ের পর। একটু কষ্ট করে হলেও সব আইটেম একটু একটু করে চেখে দেখো। হ্যাঁ আরিয়ান, তুমি লজ্জা পেও না, এটা তোমার নিজের বাড়ি মনে করে খাও। আরিয়ান আর চোখে ছোঁয়ার দিকে তাকাতে ছোঁয়া মুচকি হেসে চোখ নামিয়ে নিল। ডিনার শেষে সবাই বেশ কিছুক্ষণ আড্ডা দিল। রাত 11টার দিকে ফাতেমা বেগম আরিয়ান আর ছোঁয়াকে ঘুমানোর জন্য ছোঁয়ার পুরনো বেডরুমে পাঠিয়ে দিলেন। ছোঁয়ার ঘরটা খুব একটা বড় নয়। একটা মাঝারি সাইজের খাট, একটা ওয়ার্ড্রোব আর জানালার পাশে একটা ছোট পড়ার টেবিল। পুরো ঘরটা খুব ছিমছাম করে সাজানো। আরিয়ান ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সে নিজের শার্টের বোতামগুলো খুলতে খুলতে চারপাশটা দেখছে। তুমি এত ছোট একটা ঘরে থাকতে আগে? আমাদের বাড়ির বাথরুমটাও তো তোমার এই ঘরের চেয়ে বড়। বড়লোকি অহংকার দেখাচ্ছ? এই ছোট্ট ঘরটাতেই আমার পুরো জীবন কেটেছে। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমার যদি এই ছোটখাটো
এই ছোট খাটে ঘুমাতে কষ্ট হয় তাহলে তুমি ফ্লোরে গিয়ে ঘুমাও। ছোঁয়া একটু অভিমানী গলায় কথাগুলো বলল। সে জানলার পাশে গিয়ে বাইরে থেকে তাকিয়ে রইল। আরিয়ান বুঝতে পারলো ছোঁয়ার মন খারাপ হয়েছে। সে নিজের শার্টটা চেয়ারে রেখে ধীরে পায়ে ছোঁয়ার পেছনে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে নিজের 2 হাতে দিয়ে ছোঁয়ার পেটটা শক্ত করে জড়িয়ে ধরে ছোঁয়ার কাঁধে নিজের থুতনি রাখলো। আমি কি অহংকার করে বলেছি পাগল? আমি শুধু ভাবছিলাম এই ছোট ঘরটাতে একটা পরী কিভাবে এতদিন লুকিয়েছিল। আমি তো তোমাকে রাগানোর জন্য মজা করছিলাম। আমাকে এত ভালোবাসো কেন আরিয়ান? ছোঁয়ার গলায় একটু অদ্ভুত ইমোশন। সে নিজের হাত দিয়ে আরিয়ানের হাতের উপর চাপ দিল। কারণ তুমি আমার জীবনের সেই আলো যেটা আমি অনেক বছর ধরে খুঁজছিলাম। তুমি না থাকলে আমার জীবনটা একটা রোবটের মতো হয়ে যেত। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? যদি কখনো দেখো আমি অনেক বেশি জেদ করছি, অনেক বেশি অত্যাচার করছি তোমার উপর, তখন কি বিরক্ত হয়ে আমাকে দূরে সরিয়ে দিবে? ছোঁয়া ঘুরে দাঁড়িয়ে আরিয়ানের চোখের দিকে তাকালো। ছোঁয়ার চোখ দুটো পানিতে ছলছল করছে। আরিয়ান ছোঁয়ার 2 গালে নিজের 2 হাত রেখে ছোঁয়ার চোখের পানিগুলো মুছে দিল। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে ছোঁয়া, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিন শেষ হবে না। তোমার এই রোমান্টিক অত্যাচারগুলো ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আরিয়ান আর কোনো কথা না বলে ছোঁয়ার কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দিল। ছোঁয়া আরিয়ানের বুকে মুখ গুজে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঘরের বাইরে চাঁদের আলো জানালার গ্রিল গলে ছায়ার ছোঁয়ার খাটের উপর এসে পড়েছে। আরিয়ান ছোঁয়াকে পাঁজাগোলা করে কোলে তুলে নিয়ে সেই ছোট খাটটার উপর শুয়ে দিল। আজ তাদের মাঝে কোনো দূরত্ব নেই। ছোঁয়ার পুরনো ঘরের এই ছোট বিছানাটা আজ তাদের দুজনের এক বিশাল ভালোবাসার সাম্রাজ্য হয়ে উঠেছে। আরিয়ান নিজের শরীরটা ছোঁয়ার শরীরের উপর এলিয়ে দিয়ে ছোঁয়ার ঠোঁটে গভীরভাবে চুমু খেতে শুরু করলো। ছোঁয়াও নিজের সবটুকু আবেগ দিয়ে আরিয়ানকে সাড়া দিচ্ছে। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু দুজনের ভালোবাসার ফিসফিসানি আর গভীর দীর্ঘশ্বাসের শব্দ পুরো ঘরটাকে এক পবিত্র রোমান্সের চাদরে মুড়ে দিল। তুমি আমাকে ছেড়ে এত দূরে যাবে আরিয়ান? আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। তুমি মালয়েশিয়া যাবে না, আমি বলে দিচ্ছি। পাগল মেয়ে, এটা তো মাত্র 4 দিনের একটা বিজনেস ট্রিপ। এই প্রজেক্টটা আমার কোম্পানির জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা তো তুমি জানো। আমি কাজ শেষ করেই তোমার কাছে উড়ে আসব। আমার কিছু শোনার দরকার নেই। 4 দিন আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? রাতে আমাকে কে জড়িয়ে ধরে ঘুম পাড়াবে? সকালের মিষ্টি রোদ ছোঁয়াদের বাড়ির ছোট জানালার গ্রিল গলে বিছানার উপর এসে পড়েছে। আরিয়ান এখনো খালি গায়ে বিছানায় শুয়ে আছে। তার ছোঁয়া তার চওড়া বুকের উপর মাথা রেখে শক্ত করে তাকে জাপটে ধরে আছে। কাল রাতে তীব্র ভালোবাসার পর দুজনের শরীরেরই এক অদ্ভুত ক্লান্তি, কিন্তু মনের ভেতর ভালোবাসার গভীরতা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। ছোঁয়ার গলার কাছে আরিয়ানের দেওয়া গভীর আদরের লালচে দাগগুলো স্পষ্ট হয়ে আছে। আরিয়ান নিজের এক হাত দিয়ে ছোঁয়ার খোলা চুলে বিলি কাটছে, আর অন্য হাত দিয়ে ছোঁয়ার খালি পিঠের উপর আলতো করে আদর বুলিয়ে দিচ্ছে। ছোঁয়া আরিয়ানের বুকের লোমগুলোর ভেতর নিজের ছোট ছোট আঙুল চালিয়ে দিচ্ছে। আরিয়ানের মালয়েশিয়া যাওয়ার কথা শুনে ছোঁয়ার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। সে নিজের 2 পা দিয়ে আরিয়ানের পা দুটো আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে, যেন আরিয়ান কোনোভাবেই উঠে যেতে না পারে। আরিয়ান ছোঁয়ার এই পাগলামি দেখে একটা তৃপ্তির হাসি হাসল। সে নিজের ঘাটটা একটু বাঁকিয়ে ছোঁয়ার কপালের উপর একটা উষ্ণ চুমু এঁকে দিল। আমি তো চাইলেই তোমাকে আমার সুটকেসের ভেতর ভরে নিয়ে যেতে পারি না ছোঁয়া। তুমি বাড়িতে সবার সাথে থাকবে, সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে। তুমি গেলে আমাকেও সাথে করে নিয়ে চলো। আমি তোমার পিএ হয়ে তোমার ফাইলগুলো গুছিয়ে দেব। তাও আমি তোমাকে একা ছাড়বো না। ছোঁয়ার কথা শুনে আরিয়ান হো হো করে হেসে উঠল। সে ছোঁয়ার গাল দুটো নিজের 2 হাত দিয়ে চেপে ধরে তার ঠোঁটে একটা গম্ভীর এবং দীর্ঘ চুমু খেল। ছোঁয়া চোখ বন্ধ করে আরিয়ানের এই সকালবেলার আদরে নিজেকে ভাসিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর আরিয়ান ছোঁয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। ছোঁয়া মুখ গোমড়া করে বিছানায় বসে রইল। ফ্রেশ হয়ে তারা দুজন ডাইনিং টেবিলে এলো। ফাতেমা বেগম সকালে নাস্তার জন্য গরম গরম পরোটা আর গরুর মাংসের ভুনা নিয়ে অপেক্ষা করছে। শফিক সাহেব আর রাফসানও বসে আছে। কিরে পিচ্ছি, তোর মুখটা এত অন্ধকার কেন আজ? ভাইয়ার সাথে ঝগড়া করেছিস নাকি? তুই চুপ করবি ভাইয়া, আমার ভালো লাগছে না। আরে কি হয়েছে আরিয়ান ভাইয়া? ছোঁয়ার মন খারাপ কেন? ভাবি, আগামী সপ্তাহে
আমার মালয়েশিয়ায় একটা কনফারেন্স আছে 4 দিনের জন্য। সেটা শুনেই মহারানীর মন খারাপ। ওমা, এর জন্য কেউ এত মন খারাপ করে নাকি? আরিয়ান তো কাজের জন্যই যাচ্ছে, তুই এত পাগলামি করছিস কেন ছোঁয়া? ফাতেমা বেগমের কথায় ছোঁয়া কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের প্লেটের দিকে তাকিয়ে রইল। নাস্তা শেষ করে আরিয়ান এবং ছোঁয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হলো। শফিক সাহেব এবং ফাতেমা বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরে বিদায় দিলেন। গাড়িতে ওঠার পর থেকে ছোঁয়া একটা কথাও বলেনি। সে জানলার বাইরে দিকে তাকিয়ে আছে। আরিয়ান বুঝতে পারছে মেয়েটার বুকের ভেতর এতটা চাপা কষ্ট কাজ করছে। সে এক হাতে স্টিয়ারিং ধরে রেখে অন্য হাত দিয়ে ছোঁয়ার হাতটা শক্ত করে চেপে ধরল। এত অভিমান করে থাকলে আমারও তো কাজে মন বসবে না ছোঁয়া, একটু হাসো প্লিজ। তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসলে আমাকে একা রেখে যেতে পারতে না। ছোঁয়ার গলার কান্নার সুর স্পষ্ট। আরিয়ান গাড়িটা বাড়ির দিকে পার্ক করে ছোঁয়ার দিকে তাকালো। সে ছোঁয়া চোখের কোণে জল দেখতে পেল। আরিয়ান নিজের বুড়ো আঙুল দিয়ে ছোঁয়ার চোখের পানি মুছে দিয়ে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বোঝানোর ভাষা আমার জানা নেই ছোঁয়া। তুমি আমার বেঁচে থাকার অক্সিজেন। আমি কথা দিচ্ছি, এই 4 দিন আমি প্রতি মুহূর্তে তোমার সাথে কথা বলবো। আরিয়ানের বুকে মাথা রেখে ছোঁয়া একটু শান্ত হলো। তারা দুজন বাড়ির ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে আজ পুরো পরিবার উপস্থিত। শায়নের পাশে একটা সোফায় লারা বসে আছে। সালমা বেগম এবং রহমান সাহেব খুব গম্ভীর মুখে শায়নের দিকে তাকিয়ে আছেন। দাদি পান চিবাতে চিবাতে লারাকে দেখছেন। মীরা এবং তৌসিফও সেখানে উপস্থিত। সায়ান, তুই হঠাৎ করে মেয়েটাকে এভাবে বাড়িতে নিয়ে আসবি সেটা তো আমাদের আগে বলবি, আমরা তো কোনো প্রস্তুতি নেইনি। মা, লারা তো বাইরের কেউ নয়, আমি ওকে বিয়ে করতে চাই, তাই ভাবলাম আজ ছুটির দিনে তোমাদের সবার সাথে ওকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিই। মেয়ে, তোমার বাবা মা কি জানেন যে তুমি আজ আমাদের বাড়িতে এসেছো? জি আঙ্কেল, আমি আম্মুকে বলেই এসেছি। লারা খুব ভয়ে ভয়ে কথাগুলো বলল। সে আজ একটা হালকা হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছে, তাকে খুব স্নিগ্ধ লাগছে। ছোঁয়া পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত লারার পাশে গিয়ে বসলো এবং লারার হাতটা ধরল। মা, লারা মেয়েটা অনেক ভালো, সায়ান ওকে অনেক ভালোবাসে, খুব ভালোবাসে। আপনারা ওকে আশীর্বাদ করুন। বৌমা, ঠিকই বলেছ। আমার এই গাধা নাতিটা অন্তত একটা ভালো কাজ করেছে জীবনে। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ওরে রহিমা, মিষ্টি নিয়ে আয় তো ভেতরে থেকে। দাদির কথায় পুরো ঘরের থমথমে পরিবেশটা মুহূর্তের মধ্যে আনন্দে ভরে গেল। শায়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সালমা বেগমও লারার মাথায় হাত বুলিয়ে দিলেন। নীরা লারাকে জড়িয়ে ধরল। পরিবারের এই সুন্দর মুহূর্তগুলোর মাঝেই আরিয়ানের মোবাইলটা বেজে উঠল। কল করছে ফাহিম। আরিয়ান একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলো। দোস্ত, একটা খুব খারাপ খবর আছে। কি খবর ফাহিম? প্রজেক্টের কোনো সমস্যা? মালয়েশিয়ার ওই প্রজেক্টে ইনভেস্টররা একটা নতুন শর্ত জুড়ে দিয়েছে। তারা জাহিদের কোম্পানির সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে বাধ্য করছে। আর সবচেয়ে জঘন্য খবর হলো জাহিদ নিজে যাচ্ছে না, সে রুনাকে ওই প্রজেক্টের হেড হিসাবে মালয়েশিয়ায় পাঠাচ্ছে। ফাহিমের কথা শুনে আরিয়ানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। রুনা মেয়েটার নাম শুনলেই আরিয়ানের ঘেন্না লাগে। আর এখন তাকে এই মেয়েটার সাথেই 4 দিন মালয়েশিয়া কাজ করতে হবে। আরিয়ান রাগে নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল। ফাহিম, তুই ইনভেস্টরদের বল এই ডিলটা আমি ক্যান্সেল করে দেব। আমি ওই জাহিদার রুনার সাথে কোনো কাজ করতে চাই না। সেটা সম্ভব নয় আরিয়ান, আমরা অলরেডি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছি। এখন পিছিয়ে এলে কোম্পানির শেয়ার ধসে পড়বে এবং আমাদের বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে। তোকে একটু মাথা ঠান্ডা করে কাজটা সামলাতে হবে। তুই শুধু প্রফেশনালি তোর কাজটা করবি, রুনার সাথে পার্সোনাল কোনো কথা বলার দরকার নেই। আমি আর রবিন তোকে পুরো সাপোর্ট দেবো এখান থেকে। আরিয়ান বাধ্য হয়ে রাজি হলো, কিন্তু সে জানে এই খবরটা ছোঁয়া শুনলে পুরো বাড়ি মাথায় তুলবে। আরিয়ান ফোনটা পকেটে রেখে ড্রয়িং রুমে ফিরে এলো। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। ছোঁয়া আরিয়ানের মুখ থেকে বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল হয়েছে। সে আরিয়ানের কাছে এগিয়ে গেল। কি হয়েছে আরিয়ান? ফাহিম ভাইয়া কি বলল? কিছু না, অফিসের একটু কাজ। তুমি লারার সাথে গল্প করো, আমি একটু
কেবিন থেকে আসছি। আরিয়ান দ্রুত নিজের স্টাডি রুমে চলে গেল। সব বুঝতে পারলো আরিয়ান কিছু একটা লুকাচ্ছে। বিকেলবেলা ছোঁয়া আরিয়ানের স্টাডি রুমে গিয়ে দেখলো আরিয়ান ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কাজ করছে। ছোঁয়া গিয়ে আরিয়ানের চেয়ারের হাতলের উপর বসলো এবং আরিয়ানের ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করে দিল। আমাকে সত্যি কথাটা বলবে তুমি? ফাহিম ভাইয়া কি বলছে? এদিকে আরিয়ান একটা দীর্ঘশ্বাস পড়ল। সে জানে ছোঁয়ার কাছ থেকে কোনো কিছুই লুকানো সম্ভব নয়। সে ছোঁয়াকে রুনার মালয়েশিয়া যাওয়ার ব্যাপারটা খুলে বলল। আরিয়ানের কথা শেষ হওয়ার আগেই ছোঁয়ার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, আমি জানতাম ওই ডাইনি মেয়েটা এটাই প্ল্যান ছিল। সে ইচ্ছে করে এই প্রজেক্টে ঢুকেছে শুধু তোমার কাছাকাছি যাওয়ার জন্য। তুমি কোনোভাবেই মালয়েশিয়া যাবে না আরিয়ান। ছোঁয়া, বোঝার চেষ্টা করো, এটা আমার কোম্পানির ভবিষ্যৎ। আমি কন্ট্রাক্ট ভাঙতে পারবো না। আমি কথা দিচ্ছি আমি রুনার ছায়াও মারাবো না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বিশ্বাস করি আরিয়ান, কিন্তু এই মেয়েটাকে এক ফোঁটাও বিশ্বাস করি না। ও একটা কালনাগিনী, ও তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে। ছোঁয়া রাগে কাঁপতে কাঁপতে নিজের বেডরুমে চলে গেল। আরিয়ান বুঝতে পারছে ছোঁয়ার এই অধিকারবোধ কতটা খাঁটি। সে নিজের কাজ গুছিয়ে নিয়ে রাতের বেলা বেডরুমে প্রবেশ করলো। ছোঁয়া ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদছে। আরিয়ান ধীর পায়ে ছোঁয়ার পেছনে গিয়ে তাকে নিজের 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমার পিচ্চি বউটার চোখে পানি আমি একদম সহ্য করতে পারি না। তুমি আমাকে এত কষ্ট দাও কেন আরিয়ান? আরিয়ান ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। সে নিজের 2 হাত দিয়ে ছোঁয়া চোখের পানি মুছে দিয়ে তাকে পাঁচা গলা করে কোলে তুলে নিল। ছোঁয়া কোনো বাধা দিল না। আরিয়ান ছোঁয়াকে নিয়ে সরাসরি বিছানায় শুয়ে দিল। আজ রাতের পরিবেশটা একটু অন্যরকম। ছোঁয়ার ভেতরে হারানোর ভয় আর আরিয়ানের ভেতরে ছোঁয়াকে শান্ত করার এক তীব্র বাসনা। আরিয়ান ছোঁয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই চুমুটার মধ্যে কোনো তাড়াহুড়া নেই, আছে শুধু এক গভীর আশ্বাস। ছোঁয়া নিজের 2 হাত দিয়ে আরিয়ানের পিঠ খামচে ধরে চুমুর তীব্রতা বাড়িয়ে দিল। সে যেন নিজের সর্বস্ব দিয়ে আরিয়ানকে আঁকড়ে ধরে রাখতে চাইছে। আরিয়ান ছোঁয়ার শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে তার ফর্সা গলায়, কাঁধে এবং বুকে একটার পর একটা উষ্ণ চুমু এঁকে দিতে লাগলো। ছোঁয়ার শরীরে উত্তেজনা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। শরীরের ভেতরে নীল আলোতে তাদের দুজনেরই গভীর রোমান্স এক অন্য মাত্রায় পৌঁছে গেল। ছোঁয়া আরিয়ানের শার্টের বোতামগুলো এক টান ছেড়ে ফেলল। সে নিজের উষ্ণ ঠোঁট দিয়ে আরিয়ানের চওড়া বুকে একটার পর একটা কামড় বসিয়ে দিতে লাগলো, যেন সে আরিয়ানের শরীরে নিজের অধিকারের মোহ রেখে দিচ্ছে। আরিয়ান যন্ত্রণা এবং উত্তেজনায় একটা গোগানির শব্দ করে উঠল। সে ছোঁয়ার শরীরকে নিজের শরীরের নিচে পুরোপুরি চাপা দিয়ে তাকে এক চূড়ান্ত ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে গেল। রাতের অন্ধকার যত গভীর হলো, তাদের ভালোবাসার তীব্রতা যেন ততই বাড়তে লাগলো। 3 দিন পর মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর। আরিয়ান এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিন একটা 5 স্টার হোটেলের লবিতে দাঁড়িয়ে আছে। প্রজেক্টের প্রথম মিটিং আজ রাতেই। আরিয়ান খুব ক্লান্ত। ঠিক সেই মুহূর্তে লবিতে প্রবেশ করলো রুনা। রুনার পরনে একটা কালো রঙের অত্যন্ত খোলামেলা শর্ট ড্রেস, তার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। রুনা সোজা আরিয়ানের দিকে এগিয়ে এলো। হাই আরিয়ান, ওয়েলকাম টু মালয়েশিয়া। রবিন, আমার রুমের চাবিটা দাও, আমি ফ্রেশ হতে যাব। আরিয়ান রুনাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে রবিনের দিকে তাকিয়ে কথাগুলো বলল। রুনা অপমানিত বোধ করলেও মুখে একটা প্লাস্টিকের হাসি ধরে রাখলো। আরিয়ান, তুমি এত রুড হচ্ছ কেন? আমরা তো এখানে একসাথে কাজ করতে এসেছি। আজ রাতে মিটিংয়ের পর আমরা একসাথে ডিনার করতে পারি? আমার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টা করবেন না রুনা, মিটিং রুমে দেখা হবে। আরিয়ান রবিনকে দিয়ে লিফটের দিকে চলে গেল। রুনা রাগে দাঁত কিরমির করতে লাগলো। সে নিজের মনে মনে প্রতিজ্ঞা করলো যে আজ রাতেই সে আরিয়ানের ওই অহংকার ভেঙে গুঁড়িয়ে দিবে। রাত 9টায় কনফারেন্স শেষ হলো। আরিয়ান নিজের রুমে ফিরে যাওয়ার জন্য লিফটের দিকে এগোচ্ছিল। হঠাৎ একটা ওয়েটার ট্রে হাতে নিয়ে আরিয়ানের পাশ কাটিয়ে যাওয়ার সময় ইচ্ছা করে 1 গ্লাস অরেঞ্জ জুস আরিয়ানের সাদা শার্টের উপর ফেলে দিল। I am so sorry, sir. Please forgive me. আরিয়ান বিরক্তিতে নিজের কপাল কুঁচকে ফেলল। তার শার্টের সামনের অংশটা পুরোপুরি ভিজে গেছে এবং জুসের দাগ লেগে আছে। ইটস ওকে, জাস্ট বি কেয়ারফুল নেক্সট টাইম। আরিয়ান দ্রুত লিফটে উঠে নিজের ফ্লোরে চলে এলো। সে নিজের রুমের কার্ড পাঞ্চ করে ভেতরে ঢুকতেই দেখল রুনা তার রুমের সোফায় বসে আছে। আরিয়ান চমকে উঠল।
আপনি আমার রুমে কি করছেন? হাউ ডেয়ার ইউ? আরে রিল্যাক্স আরিয়ান, আমি তো জাস্ট একটা ফাইল দিতে এসেছিলাম। আর তোমার শার্টের তো খুবই বাজে অবস্থা, তুমি শার্টটা খুলে ফেলো, আমি ক্লিন করার ব্যবস্থা করছি। আরিয়ান রাগে কাঁপতে লাগলো। সে বুঝতে পারলো ওয়েটার ওই জুস ফেলার ঘটনায় রুনারই সাজানো ছিল। গেট আউট অফ মাই রুম রাইট নাও। এত রাগ করছো কেন আরিয়ান? তোমার ওই পিচ্চি বউটা তো এখানে নেই, আজ রাতে আমরা খুব সুন্দর একটা সময় কাটাতে পারবো। রুনা সোফা থেকে উঠে আরিয়ানের একদম কাছে চলে এলো। সে ইচ্ছা করে নিজের ড্রেসের উপরের অংশটা আরও একটু নামিয়ে দিল। আরিয়ান এক ছটকায় রুনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে রুনার হাতে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠল। রুনা এমন একটা অ্যাঙ্গেল থেকে ছবিটা তুললো যেখানে মনে হচ্ছে আরিয়ান নিজের শার্টের বোতাম খুলছে এবং রুনা তার একদম কাছে দাঁড়িয়ে আছে। আপনি কি করলেন এটা? ফোন দিন আমাকে। আরিয়ান রুনার দিকে তেড়ে যাওয়ার আগে রুনা দ্রুত রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। আরিয়ান রাগে নিজের রুমের দরজাটা সজোরে বন্ধ করে দিল। সে দ্রুত রবিনকে কল করে রুনার নামে হোটেল ম্যানেজমেন্টের কাছে কমপ্লেন করার নির্দেশ দিল। ঢাকা শহর, ঘড়িতে রাত 12টা বাজে। ছোঁয়া নিজের বিছানায় বসে আরিয়ানের কলের জন্য অপেক্ষা করছে। তার মনটা সারাদিন ধরে খুব অস্থির হয়েছে। হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো। ছোঁয়া মেসেজটা ওপেন করতেই তার বুকের ভেতরটা যেন মুহূর্তের জন্য শূন্য হয়ে গেল। স্ক্রিনে জল করছে আরিয়ান এবং রুনার সেই ছবিটাতে আরিয়ানের শার্ট ভেজা, বোতাম খোলা এবং রুনা তার খুব কাছাকাছি একটা খোলামেলা ড্রেস পরে দাঁড়িয়ে আছে। ছবির নিচে একটা টেক্সট লেখা, তোমার বর মালয়েশিয়া খুব এনজয় করছে ছোঁয়া, তুমি বরং বাড়িতে বসে বসে কাঁদো। ছোঁয়ার হাত থেকে ফোনটা বিছানায় খসে পড়লো। তার দুই চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। তার মাথার ভেতর আগুন জ্বলছে। সে জানে আরিয়ান তাকে কখনোই ধোকা দেবে না, কিন্তু রুনার এই নোংরা সাহস ছোঁয়ার সহ্য সীমা অতিক্রম করে গেছে। সে আর এক মুহূর্ত বসে না থেকে নিজের আলমারি খুলে একটা ট্রাভেল ব্যাগ বের করলো। ছোঁয়া নিজের চোখের পানি মুছে ফেলল। তার চোখে এখন কান্নার বদলে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। পিচ্চি মেয়ের রোমান্টিক অত্যাচার এতদিন শুধু ভালোবাসার ছিল, কিন্তু এবার তার রুদ্র মূর্তি দেখার সময় হয়ে এসেছে। তুমি আমার স্বামীর দিকে হাত বাড়ানোর চেষ্টা করছো রুনা। এবার আমি তোমাকে দেখাবো ছোঁয়া কার নাম। আমি আসছি মালয়েশিয়া। বউকে ঢাকায় কাঁদিয়ে মালয়েশিয়ার হোটেলে অন্য মেয়েদের সাথে ছবি তোলা হচ্ছে খুব। ছোঁয়া, তুমি এখানে কিভাবে? আর তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো কেন? আমি তো এসেছি তোমার ওই টিকটিকি রুনার কান্নার ব্যবস্থা করতে। এদিকে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে সেই 5 স্টার হোটেলের রুমের দরজা খুলে আরিয়ান আক্ষরিক অর্থে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে একটা কালো রঙের জিন্স আর মেরুন রঙের টপস পরে দাঁড়িয়ে আছে ছোঁয়ার চোখ দুটো সারা রাতের জার্নি আর রাগে লাল হয়ে আছে। আরিয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিন ছোঁয়ার পেছনে দাঁড়িয়ে একটু অপরাধী ভঙ্গিতে হাসলো। ছোঁয়া ঢাকা থেকে রবিনকে ফোন করে সব ব্যবস্থা করেছিল এবং রবিনের সাহায্যে সোজা আরিয়ানের রুমের সামনে এসে হাজির হয়েছে। আরিয়ান কিছু বলার আগে ছোঁয়া রবিনকে ইশারা করে চলে যেতে বলল এবং নিজে রুমের ভেতর ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিল। আরিয়ানের বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করছে। সে বুঝতে পারছে না ছোঁয়া এই ফেক ছবিটার জন্য তাকে ভুল বুঝছে কিনা। ছোঁয়া, তুমি যা ভাবছো তা নয়। ওই ছবিটা সম্পূর্ণ সাজানো। আমি রুনার সাথে। চুপ করো তুমি, একদম চুপ। তুমি কি ভেবেছো আমি ওই 2 টাকার একটা সস্তা মেয়ের পাঠানো ছবি দেখে আমার নিজের স্বামীকে সন্দেহ করব? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু এই মেয়েটার এত বড় সাহস যে সে আমার বরের দিকে নজর দেয় এবং আমাকে ছবি পাঠায়। আজ ওর একদিন কি আমার একদিন। ছোঁয়ার কথাগুলো শুনে আরিয়ানের বুকের উপর থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। তার চোখে কৃতজ্ঞতার পানি চলে এলো। এই 21 বছরের পিচ্চি মেয়েটা তাকে যতটা বিশ্বাস করে পৃথিবীর আর কেউ তাকে এতটা গভীরভাবে বুঝতে পারবে না। আরিয়ান এক মুহূর্ত অপেক্ষা না করে ছোঁয়াকে এক ছটকায় নিজের বুকের সাথে মিশিয়ে নিল। সে নিজের শক্তিশালী 2 হাত দিয়ে ছোঁয়ার পিঠ শক্ত করে জড়িয়ে ধরল। তুমি আমাকে পাগল করে দেবে ছোঁয়া। আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার শুধু তোমার কথা মনে পড়ছিল। আরিয়ান, আমাকে একটু ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। আরিয়ান ছোঁয়াকে ছাড়ল না, বরং তাকে কোলে তুলে নিয়ে সহজা বিছানায় ফেলে দিল। ছোঁয়া খিলখিল করে হেসে উঠল। আরিয়ান নিজের পুরো শরীর দিয়ে ছোঁয়াকে বিছানার উপর আটকে ফেলল। তার চোখের দৃষ্টিতে এক বন্য ভালোবাসা। সে ছোঁয়ার 2 হাত বিছানার সাথে চেপে ধরে ছোঁয়ার ঠোঁটে একটা গভীর এবং দীর্ঘ চুমু খেল। ছোঁয়ার জার্নির সব ক্লান্তি যেন আরিয়ানের এই একটা চুমুতেই দূর হয়ে গেল। সে নিজের চোখ বন্ধ করে আরিয়ানের এই পাগলামি উপভোগ করতে লাগলো।
আরিয়ানের উষ্ণ ঠোঁট ছোঁয়ার গলা এবং ঘাড়ের কাছে একটার পর একটা আদরের চিহ্ন বসিয়ে দিতে লাগলো। ছোঁয়া উত্তেজনায় আরিয়ানের চুলগুলো শক্ত করে খামচে ধরল। বেশ কিছুক্ষণ পর আরিয়ান হাঁপাতে হাঁপাতে ছোঁয়ার কপালে মাথা ঠেকিয়ে থামল। তুমি এখন একটু রেস্ট নাও। 1 ঘন্টা পর ইনভেস্টরদের সাথে ওই ডিলের ফাইনাল সাইনিং আছে। আমি মিটিং শেষ করেই আসছি। আমি রেস্ট নিব না, আমিও তোমার সাথে ওই মিটিংয়ে যাব। আজ আমি রুনাকে ওর আসল জায়গাটা দেখিয়ে তবেই শান্ত হব। 1 ঘন্টা পর হোটেলে বিশাল কনফারেন্স রুম। মালয়েশিয়ান ইনভেস্টররা বসে আছেন। জাহিদ এবং রুনা খুব আত্মবিশ্বাসী ভঙ্গিতে একপাশে বসে আছে। রুনার মুখে একটা কুটিল হাসি। সে ভাবছে কাল রাতে ছবিটা দেখে ছোঁয়া হয়তো এতক্ষণে আরিয়ানের সাথে বিশাল ঝগড়া বাঁধিয়ে দিয়েছে এবং আরিয়ান আজ মিটিংয়ে ফোকাস করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে কনফারেন্সের রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আরিয়ান। আর তার ঠিক পাশে হাত ধরে মাথা উঁচু করে হেঁটে আসছে ছোঁয়া। ছোঁয়ার পরনে একটা অত্যন্ত মার্জিত কালো শাড়ি। তাকে দেখতে কোনো মহারানীর চেয়ে কম লাগছে না। ছোঁয়াকে দেখে রুনার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। জাহিদও অবাক হয়ে তাকিয়ে রইল। আরিয়ান, এটা একটা প্রফেশনাল মিটিং, তুমি তোমার স্ত্রীকে এখানে নিয়ে এসেছো কেন? আমার স্ত্রী আমার কোম্পানির অন্যতম শেয়ার হোল্ডার। এই প্রজেক্টের ব্যাপারে কথা বলার সম্পূর্ণ অধিকার তার আছে। আরিয়ান খুব শান্ত গলায় কথাগুলো বলে নিজের চেয়ারে বসলো এবং ছোঁয়াকে পাশের চেয়ারে বসালো। ইনভেস্টররা মিটিং শুরু করলেন। জাহিদ তার কোম্পানির প্রেজেন্টেশন দিতে শুরু করলো। ঠিক তখনই ছোঁয়া রবিনকে একটা ইশারা করলো। রবিন প্রজেক্টরের স্ক্রিন অন করে দিল। সেখানে ব্যবসার প্রেজেন্টেশনের বদলে হোটেলের করিডোরের সিসিটিভি ফুটেজ চলতে শুরু করলো। ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে রুনা একটা ওয়েটারকে টাকা দিচ্ছে এবং ওয়েটার ইচ্ছাকৃতভাবে আরিয়ানের শার্টে জুস ফেলে দিচ্ছে। এরপর রুনা আরিয়ানের রুমে ঢুকে জোর করে একটা ফেক ছবি তুলছে। মিস্টার জাহিদ, আপনারা কি ব্যবসার নামে নোংরামি করতে এখানে এসেছেন? আপনার বোন কাল রাতে আমার স্বামীর রুমে জোর করে ঢুকে একটা ফেক ছবি তুলে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। যারা এত নিচু মন মানসিকতার, তাদের সাথে আমার স্বামীর কোনো ডিল সাইন করবে না। স্বর স্পষ্ট এবং রাগী গলার স্বরে পুরো কনফারেন্স রুমে পিন পতন নীরবতা নেমে এলো। ইনভেস্টররা জাহিদ এবং রুনার দিকে অত্যন্ত বিরক্ত নিয়ে তাকালেন। মিস্টার জাহিদ, দিস ইজ আনএক্সপেক্টেবল। আমরা আপনাদের কোম্পানির সাথে কোনো কাজ করতে চাই না। এই পুরো প্রজেক্টটা আরিয়ান সাহেবের কোম্পানি একাই হ্যান্ডেল করবে। জাহিদ রাগে অপমানে লাল হয়ে গেল। সে রুনার দিকে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। রুনা মাথা নিচু করে নিজের অপমান হজম করে জাহিদের পেছন পেছন ছিটকে বেরিয়ে গেল। ছোঁয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিয়ান মুগ্ধ দৃষ্টিতে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে আছে। মিটিং শেষে আরিয়ান এবং ছোঁয়া রুমে ফিরে এলো। ঢাকা থেকে ফাহিমের ভিডিও কল এলো। দোস্ত, আমি সব শুনেছি রবিনের কাছে। ছোঁয়া যে কাজটা করেছে সেটা সত্যিই অবিশ্বাস্য। আমাদের কোম্পানি একটা বিশাল ক্ষতির হাত থেকে বেঁচে গেল। ছোঁয়া, তুমি সত্যিই দারুণ। আমি তো আগেই বলেছিলাম তুমি ভাইয়াকে একদম ঠিক করে রাখতে পারবে। ফাহিমের স্ত্রী রিয়াও স্ক্রিনের পাশ থেকে কথাগুলো বলল। ছোঁয়া হাসি মুখে তাদের সাথে কথা বলল। ফোনটা রাখার সাথে সাথে তানিয়ারও কল এলো। তানিয়া ছোঁয়ার বেস্ট ফ্রেন্ড। দোস্ত, একটা বিশাল খবর আছে। রনি আমাকে ফাইনালি প্রপোজ করেছে। সামনের মাসে আমাদের এঙ্গেজমেন্ট। সত্যি বলছিস? আমি তো অনেক খুশি হয়েছি। তুই চিন্তা করিস না, আমি দেশে ফিরে তোর সব শপিং করিয়ে দেব। সবার সাথে কথা বলা শেষ করে ছোঁয়া ফোনটা বিছানায় রাখলো। আরিয়ান পেছন থেকে এসে ছোঁয়ার খালি পেটটা নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। সে ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। আমার পিচ্চি বউটা আজ আমাকে বাঁচিয়ে দিল। আমি তোমাকে কি উপহার দেব বলো? আমার কোনো উপহার লাগবে না। তুমি শুধু আজ সারাদিন আমাকে আদর করবে। আমি তোমাকে এক মুহূর্তের জন্য এই রুম থেকে বের হতে দেব না। ছোঁয়া ঘুরে দাঁড়িয়ে নিজের 2 হাত দিয়ে আরিয়ানের গলা পেঁচিয়ে ধরল। আরিয়ান ছোঁয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল। মালয়েশিয়ার ওই সুন্দর বিকেলটা তাদের দুজনের এক গভীর এবং তীব্র ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আরিয়ান ছোঁয়ার শাড়ির ভাঁজগুলো খুব যত্ন করে খুলে ফেলল। ছোঁয়ার উন্মুক্ত ফর্সা পিঠের উপর আরিয়ানের উষ্ণ ঠোঁট একটার পর একটা শিহরণ জাগানো চুমু এঁকে দিতে লাগলো। ছোঁয়া নিজের 2 হাত দিয়ে আরিয়ানের পিঠের মাংসপেশিগুলো খামচে ধরল। তার মুখ থেকে একটা অস্ফুট গঙ্গানি বের হয়ে এলো। আরিয়ান ছোঁয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে তাকে এক অজানা সুখে ভাসিয়ে নিয়ে গেল। তাদের ভালোবাসার এই তীব্রতা যেন কোনো সীমানা মানে না। 2 দিন পর ঢাকা এয়ারপোর্ট।
আরিয়ান এবং ছোঁয়া দেশে ফিরেছে। বাড়ির সবাই তাদের জন্য অপেক্ষা করছে। রহমান সাহেব এবং সালমা বেগম ড্রয়িং রুমে বসে আছেন। ছোঁয়াকে দেখে দাদি খুশি হয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার দাদু ভাই আর নাত বউ ফিরে এসেছে। ওরে রহিমা, মিষ্টি নিয়ে আয় তাড়াতাড়ি। আনছি খালাম্মা, আমি বৌমার জন্য নিজের হাতে পায়েস বানায় রাখছি। রহিমা খালা খুব যত্ন করে সবাইকে পায়েস খেতে দিলেন। ড্রয়িং রুমের পরিবেশটা অনেক বেশি আনন্দের। সায়ান এবং লারা একসাথে বসে আছে। সায়ানের মুখে বিশাল একটা হাসি। ভাইয়া, তোমরা তো মালয়েশিয়ায় গিয়ে হানিমুন করে এলে। এদিকে আমি আর লারা আমাদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছি। সামনের মাসে আমাদের বিয়ে। হ্যাঁ আরিয়ান, বাবা সব ঠিক করেছেন। আর তৌসিফ আর আমি সায়ানের বিয়ের পর ইউরোপ ট্যুরে যাব বলে ঠিক করেছি। আরিয়ান, তুমি কিন্তু কোম্পানির সব দায়িত্ব আমাকে দিয়ে পালিয়ে যেতে পারবে না। তোমাকে ঢাকায় থাকতে হবে। তৌসিফের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ঠিক তখনই ছোঁয়ার পরিবারের সবাই, শফিক সাহেব, ফাতেমা বেগম, রাফসান এবং মিতা ড্রয়িং রুমে প্রবেশ করলো। ছোঁয়া দৌড়ে গিয়ে নিজের বাবা মাকে জড়িয়ে ধরল। আরে পিচ্ছি, তুই তো এখন ইন্টারন্যাশনাল বিজনেস উইমেন হয়ে গেছিস শুনলাম। জাহিদকে তো তুই একদম মাটিতে নামিয়ে এনেছিস। ছোঁয়া, তুই সত্যিই অনেক সাহসী। আমরা সবাই তোর জন্য অনেক গর্বিত। দুই পরিবারের আনন্দের মুহূর্তগুলো আরিয়ান খুব চুপচাপ দাঁড়িয়ে উপভোগ করছে। সে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া সবার সাথে হাসি মুখে কথা বলছে। এই মেয়েটাই তার পুরো জীবনটা পাল্টে দিয়েছে। রাতের বেলা বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আরিয়ান এবং ছোঁয়ার বেডরুমের পরিবেশটা খুব রোমান্টিক করে সাজানো। জানালার পর্দাগুলো টানা, ঘরে শুধু একটা লাল রঙের ট্রিম লাইট জ্বলছে। ছোঁয়া একটা পাতলা সিল্কের নাইট গাউন আর ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আরিয়ান বাথরুম থেকে খালি গায়ে বের হয়ে ছোঁয়ার পেছনে এসে দাঁড়ালো। সে আয়নার ভেতর থেকে ছোঁয়ার চোখের দিকে তাকালো। তুমি জানো, আমি আগে ভাবতাম আমার জীবনে শুধু ব্যবসায়ী সব, কিন্তু তুমি এসে আমাকে বুঝতে শিখিয়েছো যে ভালোবাসা কি। তুমি আমাকে এত ভালোবাসো কেন আরিয়ান? আমার তো অনেক জেদ, আমি অনেক ছোট তোমার থেকে। আরিয়ান ছোঁয়ার হাত থেকে চিরুনিটা নিয়ে টেবিলে রেখে দিল। সে ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার দুই হাত নিজের হাতের মুঠে নিল। বয়সের পার্থক্য তো শুধু একটা সংখ্যা ছোঁয়া। তুমি আমার মনের সেই জায়গাটা দখল করেছো যেখানে আর কেউ কোনোদিন পৌঁছাতে পারতো না। তোমার এই রোমান্টিক অত্যাচারগুলোই তো আমাকে বেঁচে থাকার অক্সিজেন দেয়। আমি তোমাকে সারা জীবন এইভাবেই অত্যাচার করব, তুমি কোনোদিনও বিরক্ত হতে পারবে না। এদিকে ছোঁয়া কথাগুলো বলতে বলতে নিজের দুই হাত দিয়ে আরিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান ছোঁয়াকে পাজাগোলা করে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। সে ছোঁয়াকে বিছানায় শুয়ে দিয়ে নিজের শরীরটা তার উপর এলিয়ে দিল। ছোঁয়ার সিল্কের গাউনের ফিতাটা আরিয়ান নিজের আঙুল দিয়ে আলতো করে খুলে ফেলল। ছোঁয়ার শরীরের মিষ্টি গ্রান আরিয়ানের ভিতর সব তৃষ্ণাকে জাগিয়ে তুলল। সে ছোঁয়ার নরম ঠোঁটে নিজের ঠোঁট গভীরভাবে চেপে ধরল। ছোঁয়াও নিজেকে সম্পূর্ণভাবে আরিয়ানের কাছে সঁপে দিল। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু দুজনের ভালোবাসার ফিসফিসানি আর গভীর দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসতে লাগল। আরিয়ানের প্রতিটি উষ্ণ চুমুর ছোঁয়ার শরীরে এক নতুন শিহরণ জাগিয়ে তুলছে। এই রাতটা তাদের জন্য কোনো সাধারণ রাত নয়, এটা তাদের সমস্ত ভুল বুঝাবুঝি পেরিয়ে এক চিরস্থায়ী ভালোবাসার পূর্ণতা পাওয়ার রাত। অনেক মান অভিমান জেদ আর তীব্র ভালোবাসার শেষে এই পিচ্চি মেয়ের রোমান্টিক অত্যাচার আরিয়ানের জীবনে এক অনন্ত সুখের গল্প হয়ে রয়ে গেল।